এবারের ঈদ স্পেশাল এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি কবরস্থান রিলেটেড একটি অদ্ভুত ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ইব্রাহিম। তিনি নড়াইল জেলার শালনগর ইউনিয়নের বাসিন্দা। আর ইব্রাহিমের কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছে আলামিন। তো প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময় 1980 থেকে 90 সালের মধ্যে। ওই গ্রামে দুইজন প্রভাবশালী আপন দুই ভাই ছিলেন, যারা অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাদেরকে অনেক অর্থ সম্পত্তি দান করেছিলেন, যে অর্থ সম্পত্তি দিয়ে স্কুল, কলেজ, রাস্তাঘাট থেকে শুরু করে নিয়ে মানুষের অনেক উপকার করতেন। তাদের বাড়ির কাছেই ছিল একটি মসজিদ। শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থান ছিল সেটি বেশ দূরে থাকায় ওই আশেপাশের লোকদের কোনো লাশ দাফন করতে গেলে বেশ কষ্ট হতো। এই জন্য এই দুই ভাই পরামর্শ করে ওই মসজিদের পাশেই তাদের যে একটি জায়গা ছিল, এই জায়গাতে কবরস্থান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন। ওই জায়গাতে অনেক বাঁশ ঝাড় ছিল, বেশ কিছু বড় বড় পুরাতন কদম গাছও ছিল। এই বাঁশগুলো গ্রামবাসীরা কেটে নিয়ে যায় একরকম ফ্রিতেই। আর কদম গাছগুলো রুহুল আমিন নামক একজন কাঠ ব্যবসায়ী কিনে নেন। এই জায়গায় কবরস্থানের পরিকল্পনা করার পরপরই দুই ভাইয়ের আম্মা স্বপ্ন দেখে এই জায়গায় কেউ একজন বলছে যেন কবরস্থান না করা হয়। কিন্তু স্বপ্নের কথা যখন তার দুই ছেলেকে বলেন, তারা এই বিষয়টির গুরুত্ব দেয় না। এদিকে রুহুল আমিন কদম গাছ কাটার আগেই এক রাতে স্বপ্ন দেখে কেউ একজন বলছে, রুহুল, গাছ কাটিস না, তোর অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু রুহুল সেই স্বপ্নকে গুরুত্বও দেয় না। নিজেই গাছ কেটে অনেক পরিশ্রম করে নিজেই সেই গাছগুলো টুকরো টুকরো করে সোয়া মিলে নিয়ে যায়। কবরস্থান প্রস্তুত হয়। বাইরে কবরস্থান লেখা সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়। কয়েকদিন পর কালু নামে এক ব্যক্তির লাশ জানাজা শেষে রাতে দাফন করা হয়। পরদিন ভোর থেকেই শুরু হয় ঘটনা। পরদিন ভোরে ফজরের নামাজের পর কবরস্থানের পাশে সাদা কি যেন দেখা যায়। যারা ফজরের নামাজের পরে মসজিদে কিছুক্ষণ বসেছিলেন এবং সূর্যের আলো ফোটার পরে মসজিদ থেকে বের হয়েছেন, তাদের চোখেই প্রথমে এটি ধরা পড়ে। তারা এগিয়ে যায়। তারা দেখে গত রাতে কালুর যেই কবরে কবর দেওয়া হয়েছিল সেই কবরটি খোঁড়া এবং কালুর লাশ কবরের বাইরে খুব সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। ওখানে উপস্থিত কিছু লোক বলেন যে এটি কে করতে পারে, হয়তোবা কোনো শিয়াল করতে পারে। কিন্তু তারা আবার নিজেরাই বলেন যে শিয়াল যদি এই লাশটি উপরে তোলে তাহলে তো লাশ, এই কাফন থেকে শুরু করে নিয়ে লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন থাকার কথা। কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে কোনো শিয়াল এই লাশটি উপরে তুলেছে বা কবর খুঁড়েছে। মনে হচ্ছে কোনো মানুষ করেছে, হয়তোবা কোনো লাশ চোর করেছে, কোনো কারণে লাশটি চুরি করতে পারে না, এখানেই ফেলে রেখে চলে গেছে। আশেপাশে আরো কিছু মানুষ জড়ো হয়ে যায়। একই কবরে তাকে দাফন করা হয়, মানে কালু মিয়াকে আবার দাফন করা হয়। পরের দিন সকালে মুসল্লিরা দেখে একই ঘটনা। কালুর কবর খোঁড়া এবং কালুর লাশটি কবরের বাইরে রাখা রয়েছে। সবাই আসে, বিভিন্নভাবে সবাই বিশ্লেষণ করে কি হতে পারে, কিন্তু কারো মাথায় ধরে না যে কে এই কাজটি করতে পারে। লাশটি অক্ষত, লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, কাফনের কাপড়ও ঠিক আছে, তাহলে কে এই কাজটি করতে পারে? যাই হোক, লাশটি আবার দাফন করা হয়। তৃতীয় দিন ফজরের পর মুসল্লিরা আবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পান। তারা দেখেন লাশটি কবরের বাইরে রাখা রয়েছে এবং কবরটি খোঁড়া। তখন রুহুল আমিন সেই জায়গায় আসে। আগে 2 দিন কিন্তু রুহুল আমিন আসেনি। তৃতীয় দিন রুহুল আমিন এসে সবাইকে বলে, যেহেতু বারবার এই কবরে একই ঘটনা ঘটছে, এই লাশটি অন্য কোথাও দাফন করতে। কিন্তু গ্রামবাসী রাজি হয় না। তারা বলে, কেন আমরা অন্য জায়গায় দাফন করতে যাব? আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করব, লাশ কেন অন্য জায়গায় দাফন করব? লাশ আবারও একই কবরে দাফন করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। এর 7-8 দিন পর একই গ্রামের
সামাদ নামে একজন ব্যক্তি মারা যায়। লোকজন তাকে সমেদ নামে চিনত। সমেদ মারা গেলে যখন ওই কবরস্থানে তাকে দাফন করা হয়, পরদিন সকালে ফজরের নামাজের পর মসজিদের মুসল্লিরা দেখতে পান সমেদের কবর খোঁড়া এবং লাশটি উপরে রাখা। তারা বুঝতে পারছে না যে কে এই ঘটনা ঘটাচ্ছে বা কেন এরকমটা হচ্ছে। আবার তাকে কবরে রাখা হয়, কবরটা ঢেকে দেয়া হয়। পরের দিন আবারও একই ঘটনা ঘটে, সমেদের কবর খোঁড়া, সমেদের লাশ কবরের বাইরে রাখা। তখন চিন্তা করা হয় এইভাবে তো আর হয় না, পাহারাদার বসাবো আমরা। গ্রামের সেই দুই ভাইকে জানানো হলে তারা বলেন যে অবশ্যই তোমরা পাহারাদার বসাবা এবং পাহারাদারের যত খরচ লাগে সেটা আমরা দিব। এখানে বলে রাখা ভালো, ওই দুই ভাই গ্রামে খুব কম থাকতেন, তাদের ব্যবসায়িক প্রয়োজনে অধিকাংশ সময় তারা বিদেশে থাকতেন। তো পাহারাদার বসানো হয় 4 জন খুব সাহসী মানুষকে। দ্বিতীয় দিন যখন পাহারা বসানো হয়, তখন ফজরের নামাজের পর লোকজন দেখে কবরস্থানে যে পাহারাদাররা ছিল তারা সবাই ঘুমিয়ে আছে। তারা এমন ভাবে ঘুমিয়ে আছে তাদেরকে ডেকেই তোলা যাচ্ছে না। এবং আরো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে, সেটা হলো কবরস্থানের সেই সমেদের কবরটি খোঁড়া রয়েছে এবং সমেদের লাশ কবরের বাইরে রাখা। স্থানীয় লোকজন যখন ওই পাহারাদারকে জিজ্ঞেস করে তোমরা কি পাহারা দিলা যে এই ঘটনা ঘটল, তখন তারা বলে যে গভীর রাত্রে হঠাৎ এমন এক সুঘ্রাণ তাদের নাকে আসে, এরপর তাদের আর কিছু মনে নেই, তারা ঘুমিয়ে পড়ে। আর তারপর এই ঘটনা। তাদের এই কথায় গ্রামবাসী সন্তুষ্ট হতে পারে না। তারা তৃতীয় দিন অন্য 4 জনকে পাহারায় বসায়, কিন্তু তৃতীয় দিনই একই ঘটনা ঘটে। ওই নতুন 4 জন পাহারাদারকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় আর সমেদের লাশ কবরের বাইরে রাখা। তৃতীয় দিন আগের বারের মতো কালো মিয়ার ঘটনার মতো তৃতীয় দিন রুহুল আসে সেখানে, এসে বলে এই লাশকে এখানে আর দাফন করো না, অন্য জায়গায় দাফন করো। কিন্তু গ্রামবাসী তার কথা শোনে না, তাকে সেখানে দাফন করা হয়। চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটে না। এরপর বেশ কিছু মাস পার হয়ে যায়, গ্রামে আর কেউ মারা যায়নি, যার কারণে সেখানে আর কোনো পাহারাও আর কেউ গ্রামবাসী বসানোর প্রয়োজনীয়তা বোধ করেনি। এর মধ্যে রুহুল আমিন কিন্তু বিয়ে করে, তিনি অবিবাহিত ছিলেন। এক রাতে তার স্ত্রী দেখে ঘরের দরজা বন্ধ, কিন্তু রুহুল আমিন ঘরে নেই। তিনি হারিকেনের বাতির আলোটা একটু বাড়িয়ে দিয়ে ঘরের মধ্যেই খুঁজতে থাকেন, কারণ গরমের কারণে হয়তোবা বিছানা থেকে তিনি নিচে ফ্লোরে ঘুমিয়েছেন, কিন্তু ঘরে তাকে পাওয়া যায় না। এদিকে ঘরের দরজাও বন্ধ, তাহলে রুহুল আমিন কোথায় গেল? তার স্ত্রী ঘরের দরজা খুলে যখনই বারান্দায় গিয়েছেন, তখনই দেখেন রুহুল আমিন অচেতন অবস্থায় ঘরের বারান্দায় পড়ে আছেন এবং তার সারা শরীরে ধুলো বালি মাটি মাখানো। তার স্ত্রী স্বামীর এরকম অবস্থা দেখে জোরে এক চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকারে রুহুল আমিনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে তার স্ত্রীকে থামতে বলে চিৎকার করো না। স্ত্রী তাকে জিজ্ঞাসা করে কিভাবে দরজা বন্ধ থাকার পরও তুমি বাইরে গেলে? রুহুল আমিন বলে আমি গোসল করে আসি, সব ঘটনা খুলে বলছি। গোসল শেষে তার স্ত্রী রুহুলের গায়ে সরিষার তেল মেখে দিচ্ছিল। সরিষার তেল মাখতে মাখতে হঠাৎ রুহুলের স্ত্রী খেয়াল করে রুহুলের শরীরে, বিশেষ করে পিঠের উপর 3টি মোটা কালো দাগ। 2টি দাগ বেশ পুরনো মনে হচ্ছে, আর একটি দাগ মনে হচ্ছে মাত্রই দেয়া হয়েছে। ঠিক এমন দাগ লোহার শিক পরিয়ে যদি কারো শরীরে ছেঁকা দেওয়া হয়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী রুহুলকে জিজ্ঞেস করে যে তোমার পিঠে এই 3টা দাগ কিভাবে আসলো? রুহুল এই বিষয়ে কিছুই বলতে পারে না, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা তার স্ত্রীকে বলে এবং বলে এই ঘটনা কাউকে বলো না,
স্ত্রী প্রতিশ্রুতি দেয় কাউকে বলবে না। তখন রুহুল বলে, কালু মিয়ার যখন লাশটা দাফন করা হয় ওই রাতে অদ্ভুত এক সুঘ্রাণ রুহুলের নাকে আসে এবং কেউ তাকে বলে, রুহুল ওঠো, কাজ করতে হবে। রুহুল এতটুকু টের পায় যে সে কোথাও হেঁটে যাচ্ছে, কিন্তু তার শরীরের উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না। ওই কবরস্থানে রুহুল যায়। কেউ একজন বলে, রুহুল কাজ শুরু করো। রুহুল কবর খুঁড়তে শুরু করে। তারপর কেউ একজন কবর থেকে লাশটিকে উপরে রেখে দিতে বলে। এরপর আর রুহুলের কিছু মনে নেই। এইভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একই ঘটনা সামাদ মিয়ার বেলায়ও ঘটেছে। আর এই রাতে, যেই রাতে তার স্ত্রী তাকে আবিষ্কার করে বারান্দায়, ওই রাতে একজন মহিলার লাশ ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। সেই রাতেও রুহুল সেই অদ্ভুত সুঘ্রাণটি পেয়েছিল এবং কিভাবে যে সে দরজার বন্ধ থাকার পরেও সে দরজার বাইরে গেছে এটা কেউ বলতে পারে না। তার স্ত্রী বলে যে এই বিষয়টি আসলে কাউকে না বলে তো থাকা যাবে না, কমপক্ষে এটা সমাধানের জন্য কাউকে না কাউকে তো বলতে হবে। রুহুলের স্ত্রী তার মা মানে রুহুলের শাশুড়িকে বিষয়টি খুলে বলেন। রুহুলের শাশুড়ির সাথে খুব ভালো একজন হুজুরের পরিচয় ছিল। রুহুলের স্ত্রী, রুহুল এবং রুহুলের শাশুড়ি এই তিনজন সেই হুজুরের কাছে যান। হুজুর বিষয়টি অনুধাবন করে কিছুক্ষণ চুপ থেকে বলেন, ওই কবরস্থানে খুবই শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করে। তারা চায়নি এখানে কবরস্থান হোক। আর ওই কদম গাছটিতে তাদের বসবাস ছিল। ওই কদম গাছটি কাটার পরে তারা খুব ক্ষিপ্ত হয়ে যায়। রুহুলের উপর ক্ষিপ্ত হয়, যেহেতু রুহুল নিজেই ওই কদম গাছটি কেটেছে এবং নিজেই কাঁধে করে নিয়ে গেছে। এই কারণে রুহুলকে দিয়েই ওই লাশটি ওই জিনেরা খুঁড়াচ্ছে, ওই কবরটি খুঁড়াচ্ছে এবং লাশটিকে তার কাঁধে করে উপরে উঠিয়ে রাখছে। তবে তিনি বলেন যে এই জিনেরা খুবই শক্তিশালী, এদের শক্তির কাছে আমার শক্তি কিছুই না। তবে তিনি কিছু ঝাড়ফুঁক, একটু তেল পড়া এবং একটি তাবিজ রুহুলের হাতে বেঁধে দেন। বলে দেন এই তাবিজ যেদিন থাকবে না তখন আবার তাকে দিয়ে কাজ করানো হবে। প্রিয় লিসেনার্স, এর মধ্যে 1 থেকে 1.5 বছর পার হয়ে যায়। এর মধ্যে আরো কয়েকজনের দাফন সেই কবরস্থানে হলেও কোনো সমস্যা হয়নি। তাই কোনো পাহারাও ছিল না। লোকজনও অনেকটাই ভুলে যায় আগের বিষয়গুলো। এক রাতে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার মোহতামিম বা প্রধান শিক্ষক হাফেজ আব্দুল হাসান, স্থানীয়ভাবে তিনি সেলিম হুজুর নামে পরিচিত ছিলেন, তার লাশ দাফন করা হয়। তিনি খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন। সেই রাতে রুহুল নিজেও কিন্তু সেলিম সাহেবের জানাজা পড়ে সেই কবরস্থানে তার লাশও দাফন করে বাড়িতে ফিরে আসে। গভীর রাতে হঠাৎ রুহুল ও তার স্ত্রী এক অপার্থিব সুঘ্রাণ পায়। রুহুল বলে, আমার ডাক এসে গেছে। তার স্ত্রী খেয়াল করে তার হাতে সেই তাবিজটি নেই, কোথাও হয়তো বা পড়ে গেছে তাবিজটি। তার স্ত্রী তাকে বাধা দিতে চেষ্টা করলেও পারে না, কারণ তার স্ত্রী লক্ষ্য করে যে তার নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। আর রুহুল আগে থেকেই তো এই ঘটনা, যখনই সেই সুঘ্রাণটা পেত তার নিজের উপর নিয়ন্ত্রণ থাকতো না। সেই রাতে রুহুল আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় চলে যায় সেখানে। কেউ একজন আবার তাকে বলে, রুহুল কাজ শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। খোঁড়া শেষে যখনই লাশটি উঁচু করেছে তখনই রুহুল তার হাতে প্রচন্ড চাপ অনুভব করে। রুহুল দেখে সেলিম সাহেবের যেই লাশটি উঁচু করেছে এই লাশটি এক হাত দিয়ে রুহুলের হাত চেপে ধরেছে এবং এত জোরে চেপে ধরেছে রুহুল কোনোভাবে সেই হাতটি ছাড়িয়ে নিতে পারছে না। এরপর রুহুলের আর কিছু মনে নেই। ফজরের নামাজের পর মানুষজন দেখে হাফেজ সাহেবের কবর খোঁড়া, কিন্তু কবরের উপর একটা মাথা দেখা যায় এবং দুপাশে 2টো হাত ছড়িয়ে থাকা দেখা যাচ্ছে। লোকজন গিয়ে দেখে কবরের মধ্যে অনেকটা দাঁড়ানো অবস্থায় রুহুল অজ্ঞান হয়ে পড়ে আছে। কবরের ভেতর হাফেজ সাহেবের লাশ সুন্দর করেই আছে, কোনো এলোমেলো অবস্থায় নেই। লোকজন রুহুলের জ্ঞান ফেরায়, সবাই খুবই ক্ষিপ্ত হয় তার উপর। তাকে লাশ চোট থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অপবাদ দিতে থাকে। সবাই বলে, রুহুল তুমি এত জঘন্য একটা কাজ করতে পারলা?
তুমি নিশ্চয়ই কোনো তান্ত্রিক কবিরাজের সাথে হাত করেছো, লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করেছো, অথবা লাশ চুরি করার চেষ্টা করে কোনো জায়গায় বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিলে, কিন্তু পারো নাই। কেউ কেউ তো এত ক্ষিপ্ত হয়েছিল যে রুহুলকে পিটিয়ে মেরে ফেলতেই উদ্যত হয়েছিল। রুহুলের স্ত্রীও আসে সেখানে। রুহুল ও তার স্ত্রী স্বপ্ন দেখা থেকে শুরু করে নিয়ে যা যা হয়েছে সবাইকে সব ঘটনা খুলে বলে। গ্রামবাসী বিশ্বাস করে। সবাই সিদ্ধান্ত নেয় এই কবরস্থানে আর কোনো নতুন কবর হবে না। হাফেজ সেলিম সাহেবের লাশই শেষ দাফন এখানে। গ্রামের প্রভাবশালী দুই ভাই, তারা যেহেতু অধিকাংশ সময় বিদেশে থাকতেন, তাদেরকে বিষয়টি জানানো হলে তারাও এই কবরস্থানে আর লাশ দাফন করার বিষয়ে একমত পোষণ করেন। এরপর থেকে আজ অবধি কোনো লাশ এই কবরস্থানে দাফন হয়নি। ওই দুইজন ভাই ওই ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থানের পাশে আরো জায়গা কিনে কবরস্থান সম্প্রসারণ করে দেন। রুহুল আমিন বছরখানেক হলো মারা গেছেন, তার স্ত্রী এখনো জীবিত আছেন। গ্রামের সেই প্রভাবশালী দুই ভাইয়ের একজন মারা গেছেন, কিন্তু তাদের মা, যিনি প্রথম স্বপ্ন দেখেছিলেন কবরস্থানটি না করার, তিনি এখনো জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখন যে ঘটনাটি শেয়ার করব, এটা আমি আগেও একবার শেয়ার করেছি। এটা একটা গোরখোদকের গল্প। বহু কষ্টে আমি ওনাকে খুঁজে পাই, আর যখন আমি ঘটনাটা কালেক্ট করি তখন তিনি বললেন যে তিনি বেওয়ারিশ থেকে শুরু করে মোটামুটি ওই অত্র এলাকায় ওই সময়ে সব ধরনের কবরও খুঁড়তেন, যা পেতেন তা দিয়ে সংসার চলত। আগে তার বাবা এরকম কবর খুঁড়তেন, তারপর তিনি শুরু করেন। এটা বরিশালের একটা ঘটনা, অনেক দিন আগের কথা। ফারুক হোসেন নামের এই লোকের ঘটনা 1988 সালের বন্যার পরের ঘটনা। একা একাই সবসময় কবর খুঁড়তেন, কোনো সাহায্য লাগতো না, কখনো কোনো প্রবলেম হয় নাই। বাবার সাথে সাথে থেকে একে কাজ শেখা। হঠাৎই তার একটা ঘটনার সম্মুখীন হতে হয়। এরকম ঘটনা আদৌ ঘটতে পারে বা পারত, ওই মুহূর্তে তার মাথায় আসে নাই। বিকাল থেকে সন্ধ্যা হচ্ছে, তখন বাড়ির সামনে গাছের নিচে বসে হাওয়া খাচ্ছেন। ঘটনার দিন। এমন সময় একজন লোক আসলো তার কাছে। লোকটা তাকে বলল, চল। ওই লোকটাকে তিনি আগে কখনো দেখেন নাই এলাকায়। তিনি বললেন, আপনি কে? আমাকে কই নিতে চান? বলল, ওনাদের বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে একটা বাড়ি আছে, ওই বাড়ির মালিক মারা গেছেন, সৈয়দ আশরাফ আলী, কবর দিতে হবে। তো তিনি তার সাথে হাঁটা দিলেন। তিনি দেখলেন তার মুভমেন্ট এমন যে উনি যদি 2 কদম দেয় তাহলে সেই লোক দেয় 8 কদম, আর এত ফাস্ট। তো একটা পর্যায়ে ওই বাড়িতে ফারুক লোকটার ঘটনা বলছি, সেই কবর খুঁড়ে তিনি পৌঁছে যান। কবর খুঁড়তে তিনি পৌঁছে যান। পৌঁছানোর পর দেখেন বাড়ি শূন্য, বাড়ি চারিদিকে, কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই, এবং একটা লাশ আর একটা খাটিয়া পড়ে আছে, আর ভেতরে একজন লোক খুব কান্না করছে। তিনি রুমে গেলেন এবং দেখলেন যে ওই একজন লোক অনেক জোরে জোরে কাঁদছে, এবং এটা সেই লোক যেই লোকটা তাকে নিয়ে এসছে। অনেক কিছু জিজ্ঞেস করার পর কোনো উত্তর ওই লোকের কাছ থেকে পাওয়া গেল না। ওই লোক অঝরে কেঁদেই যাচ্ছে। তারপর তিনি না পেরে নিজেই সেই ডেড বডির উপর থেকে নর্মাল একটা কাপড় দেওয়া ছিল, সেই কাপড়টা সরালেন। এটা যেই লোকটা কাটছে সেই লোকটাই শুয়ে আছে। মানে এটা কাকে দেখতেছে তিনি? আল্লাহকে ওনাকে দেখাচ্ছে নাকি স্বপ্ন? তিনি এক দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যান এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন। আশেপাশে কাকে খবর দিবে, এরকম কোনো কাউকে খুঁজে পাচ্ছে না। বুঝতে পারছিলেন উনি কি করবেন। কিছুক্ষণ পর সাহস করে, এবং তখন অলরেডি রাত হয়ে গেছে, আশেপাশে শুধু গাছ দেখা যায়, কোনো ঘর বাড়ি দেখা যায় না। একটা দোকান দেখেছিল তিনি, তাও এখান থেকে অনেক দূরে। তিনি অনেক খুঁজলেন এবং একজন মানুষ পেলেন। তিনি একটি মসজিদ দেখিয়ে দিল। ওই মসজিদের একজন হুজুরকে নিয়ে আসলো। হুজুর আসলেন এবং গোসল করালেন লোকটা। এবং ফারুক হোসেন যে লোকটা ঘটনা বলছি, ওনার আস্তে আস্তে ভয় করলো, যেন সাথে একটা লোক ছিল। এখন আর ভয় নাই। তিনি পুরো বিষয়টা হুজুরকে বললেন নাই। আর হুজুররাও অনেক কথা বলে। আশ্চর্যজনক, এই হুজুরটিও কোনো কথা বলছে না, দরকার ছাড়া। তার কাছে অনেক আশ্চর্য লাগতে থাকে। গোসল শেষে লাশের খাটিয়া তুলে কবর দিতে নেওয়া হবে। এমন সময় তিনি দেখলেন দল বেঁধে 70 থেকে 80 জন লোক ওই লাশের খাটিয়ার কাছে দল বেঁধে কোথা থেকে যেন হাজির হয়ে গেল। এত গন্ধ, লাশের ভেতরে এত আতর দেয়া ছিল, কিন্তু এত গন্ধ কিভাবে এলো? ওইসব লোকজনের আলাদা কোনো ধরনটাও না। সবাই মিলে লাশের খাটিয়া ধরে ধরে এগিয়ে যাচ্ছে, কবর দিবে। ওই হুজুর ছিল সবার সামনে।
কবর দিবে হেঁটেই চলছে। এক পর্যায়ে ফারুক হোসেন টায়ার্ড হয়ে যায়, হাঁপাতে থাকে। আর কাউকে কোনো কথা জিজ্ঞেস করলে কেউই অ্যান্সার দিচ্ছে না। এমন মনে হলো যে যেন দীর্ঘ 5-6 ঘন্টা ধরে এই লাশ নিয়ে তারা হেঁটেই চলেছে। লাশ নিয়ে হাঁটা যেন তাদের শেষ হচ্ছে না। অনেকক্ষণ পরে একটা জায়গায় আসলো। এত রাত, গ্রামটা তাও পুরা চেনা, ওনার কাছে পরিচিত হতে লাগলো। এই জায়গায় তিনি কখনো আসেন নাই, এতদিন ধরে এই জায়গায় তিনি দেখেন নাই, অথচ এই এলাকারই তিনি লোক। তারপরেও কালেমা শাহাদাত যেন সবাই এমনভাবে পড়ছে যেন মিছিল হচ্ছে। আকাশ থেকে মেঘের গর্জন। ওনার ভয় এখন আবার শুরু হয়ে গেছে। এরকম তো কখনো তিনি দেখেন নাই, কখনো তিনি এরকম জিনিস ফেস করেন নাই। এবার তার কাছে একজন আসলো এবং বলল, কবর খুঁড়েন। উনি দেখলো কোদাল দিয়ে 1 কোপ দিতে মাটি উঠে আসে 10 কোপের উপর। উনি ভয় পেয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। তারপরও বুকে ফু দিয়ে তিনি কবর খুললেন এবং কবরটি অন্ধকারেই খোঁড়া হয়ে গেল। ওখানে কোনো আলো ছিল না, কিচ্ছু না। এক পর্যায়ে যারা এসেছিল তাদের সাথে কেউকেই তিনি দেখতে পাচ্ছেন না। উনি তো কবর খুঁড়ছিলেন, খেয়াল করেন নাই। শেষ করার পরে তিনি খেয়াল করলেন হঠাৎ মেঘের গর্জন আর বিদ্যুতের আলোতে তিনি দেখেন তা অনেকটা শিউরে ওঠার মতো। কুৎসিত চেহারার মানুষ, সব সাদা শাড়ির মতো পরা অনেক মানুষ ওই কবরের সামনে। কবরটির পাশে লাশের খাটিয়া এবং লাশ। হুজুর যে ছিল উনি বলল, লাশ নিচে নামাও। তিনি যা দেখলেন সেটির পর আর কিছু বাকি থাকলো না, সব ডেসক্রিপশন চেঞ্জ হয়ে যাবে। আবছা আলো তিনি দেখলেন লাশটি নিজে নিজে গড়িয়ে কবরে পড়ে গেল। আর সবাই জোরে জোরে কালেমা শাহাদাত পড়ছে এবং পড়েই চলছে। এরপর বাঁশের পাত ফেললেন, কলা পাতা দিলেন, সবই রেডি ছিল, সব হয়ে গেল, কবর হয়ে গেল। এবং তিনি দেখলেন তিনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং গভীর ঘুমে পড়ে গেলেন। তার ঘুম ভাঙল এবং সে উঠে দেখলো তিনি বিকালে যেই জায়গায় বসেছিলেন ঠিক সেই জায়গায় ঘুমিয়ে আছেন। তখন সকাল। ঘুম ভাঙার পর তিনি তার ছেলেকে ডেকে বললেন, বাবা তুমি এখানে কেন? আশেপাশে সারাক্ষণ খুঁজলাম, তোমাকে রাতে পাই নাই, ভাবলাম শহরে গেছো কিনা, আর এখানে শুয়ে আসো। তিনি আর কাউকে বিষয়টা শেয়ার করলেন না এবং গত রাতে যে রাস্তা ধরে কাল ওই বাড়িতে গিয়েছিল সেই বাড়ির দিকে ছুটলেন এবং গিয়ে ওই বাড়িটা পেলেন, কিন্তু ওখানে অনেক মানুষ। সবাইকে জিজ্ঞেস করলো এখানে কেউ মারা গেছে কিনা। সবাই বলল, কই, কেউ তো মারা যায়নি। তখন তিনি বলল, সৈয়দ আশরাফ আলীর বাড়ি কোনটা? তখন ওইখানকার মানুষজনটা তাকে আরো ভেতরে একটি গ্রামের ইঙ্গিত দিল। তিনি আর সাহস করলেন না, বাড়ি চলে এলেন। এই ঘটনাটা তার সারা জীবন মনে থাকবে এবং কখনো তিনি ভুলতে পারবেন না। এটাই ছিল আজকের ফারুক সাহেবের ঘটনা। এই ঘটনাটি আমার এক মামির সাথে ঘটেছে। বছর 10 আগে আমার মামা মারা গিয়েছে। আমার মামি তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকে। তো তাদের বাসায় অশরীরের অস্তিত্ব আছে সেটা মামির ধারণা। প্রায় রাত হলেই তাদের সাথে ঘটত নানা ধরনের ভৌতিক ঘটনা। যেমন মামির মেয়ে যখন রাত 1:30-2টার দিকে পড়াশোনা করে ঘুমোতে যেত, তখন তার মনে হতো তার আশেপাশে কেউ অসংখ্য কাগজ নিয়ে ছিঁড়ছে। বর্ষার সময় একদিন বৃষ্টি হচ্ছিল, তো মামির মেয়ে কোচিং গিয়েছিল, কিন্তু বাসায় শুধু মামি এবং মামির ছেলে। তারা রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ করে তারা খেয়াল করলো যে তাদের বাহিরের বাথরুমে কেউ যেন সুইচ অন করে ঢুকলো এবং কিছুক্ষণ পরে আবার সুইচ বন্ধ করে বের হয়ে আসলো একটা কালো ছায়া। কিন্তু এটার কোনো উত্তর তারা পেলেন না যে এটা কে হতে পারে। এই ঘটনার পরে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর একদিন মামি রান্নাঘরে রান্না করছিল। তাদের উপরের ফ্ল্যাটে তখন কেউ ছিল না। উপরের ফ্ল্যাটে যারা থাকতো তারা মামিদেরকে চাবি দিয়ে বাইরে গিয়েছিল, কিন্তু মামিরা স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে উপরের ফ্ল্যাটে অসংখ্য মানুষ কথা বললে, অনেকটা বিয়ে বাড়ির আয়োজন করলে যেমনটা মানুষের গমগমের শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে উপরতলা থেকে। উপরের ফ্ল্যাটে কেউ চেয়ার টানাটানি করছে, কেউ কথা বলছে, কেউ এটা ওটা বেড়ে দিচ্ছে, এমন শব্দ। এটা পরে মামি প্রচন্ড ভয় পেলেন। তারপরও তিনি দেখতে যাচ্ছিলেন যে উপরের ফ্ল্যাটে কি চোর ঢুকে গেল নাকি। তাহলে যেহেতু চাবিটা উপরের ফ্ল্যাটের যারা থাকতেন তারা তাদের কাছে দিয়ে গিয়েছিলেন একটা দায়িত্ব স্বরূপ। তখন মামি এবং মামির ছেলে ফ্ল্যাটে গিয়ে দেখলো যে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু তারা বুঝতে পারছিল না যে উপর থেকে এত শব্দ, এত মানুষের শব্দ কোত্থেকে আসছিল।
এরপরে গভীর রাতে প্রায় তারা শুনতে পেত কেউ যেন কোনো ছুরি বা দা বটি ধার দিচ্ছে। কিন্তু এত গভীর রাতে এগুলো তো ধার দেওয়ার কথা না, এগুলো ধার দেওয়ার জন্য লোক লাগে, তারা এত রাতে কোত্থেকে আসবে। মামি প্রায় স্বপ্ন দেখত যে রাতে তাদের ঘরের একটা কোনায় একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে হাসে। সেই মানুষটা একেবারে কান পর্যন্ত টেনে হাসে। এটা দেখে মামি প্রায় চিৎকার দিয়ে উঠে যেত। আবার বাড়িওয়ালাদের সাথে এই ঘটনাগুলো তারপর তিনি শেয়ার করলেন। বাড়িওয়ালারা বলেন যে এসব দৃশ্য শুধু তারা না, এগুলো তাদের বিল্ডিং এর সব ভাড়াটি অনুভব করেন, কিন্তু কারো কোনো ক্ষতি হয় না। তারপর থেকে পরে মামির কাছ থেকে জানা যায় যে তাদের পাশের ফ্ল্যাটে একজন ভদ্র মহিলা থাকতেন। তিনি প্রায় রাতেই স্বপ্নে দেখতেন যে তিনি শুয়ে আছেন এবং কেউ যেন তার চোখের সামনে একটা ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি দাঁড়িয়ে থাকতো তার চেহারাটা ভীষণ বিভৎস, একজন মানুষের মুখে যখন অনেকগুলো গুলি করা হয় ঠিক সেরকম একটা চেহারা। সেই মহিলার স্বপ্নে না, বাস্তবেও এরকম একবার দেখে ফেলেছেন। এত কিছুর পরে ওই মহিলাটা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল, এজন্য তারা ওই বাসা ছাড়তে বাধ্য হয়েছিল। তো মামিদের এলাকার একজন হুজুরকে তারা ডাকেন। হুজুর বিল্ডিং এ ঢোকার আগেই একটা অন্যরকম আবহাওয়া, সেটা বুঝতে পারছিলেন। তার কাছে মনে হয়েছিল বাহিরের পরিবেশের আবহাওয়া থেকে এই বিল্ডিং এর ভেতরের আবহাওয়া অনেকটা গরম, এবং তিনি পুরো বিল্ডিংটা পর্যবেক্ষণ করে যেটা বললেন সেটা সত্যি বাড়িওয়ালা এবং মামির জন্য অন্যরকম ছিল। তিনি বললেন যে এই বিল্ডিং এ কোনো একটি অশরীরী শক্তি না, অসংখ্য অশরীরী শক্তি আছে। তো তিনি আরেকজন বড় হুজুর মিলে পুরো বিল্ডিং বাধাই করে দেন এবং একটা নির্দিষ্ট সময় বলে দেন যে এই সময়ের মধ্যে এই বিল্ডিং এ কোনো অশরীরী শক্তি কাজ করবে না। এবং তারা বিল্ডিং এর মেইন দরজায় গরুর কিছু দাঁত, চামড়ার টুকরো এবং একটা নিম পাতার ডাল ঝুলিয়ে দেন। এগুলো রাখলেই নাকি অশরীরী এই বিল্ডিং এ প্রবেশ করতে পারবে না। বিশ্বাস করেন ভাই, আমি নিজে গিয়েও সেগুলো দেখেছি, এমনকি সেগুলো সেখানেই আছে। তো এখন পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো আছেন সেই বাসার সবাই। তাদের জন্য দোয়া করবেন। এটাই ছিল আমার ঘটনা। জীবনে প্রথমবার লিখছি, কিন্তু সত্য ঘটনাটি না লিখে পারলাম না। আমি আমার সবটুকু চেষ্টা করলাম, কোনো ভুল হলে দেখবেন। আমি যদিও দেখিনি, কিন্তু সেই বাড়ির প্রত্যেকের অসহায় মুখ এই ঘটনার পর সেটা আমি দেখেছি, এবং তারা প্রত্যেকেই যখন কথা হতো সবাই বলতো যে তারা এভাবে আর বাঁচতে পারছেন না। এরপর থেকে আসলে আমি বিশ্বাস করি যে আমাদের চারপাশে এমন ঘটনা আছে যেগুলো আমাদের অজান্তেই ঘটে বা আমরা বুঝতে পারি না। ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে আমাদেরই একজন লিসেনার, যার নাম মোহাম্মদ আব্দুর রব। ওনার বাসা যশোর জেলার কচুয়া গ্রামে। চাকরির সুবাদে বর্তমানে তিনি নারায়ণগঞ্জে থাকেন, এবং তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ পেপার মিলস লিমিটেড। আর যে ঘটনাটি তিনি আমাকে দিয়েছেন, এই ঘটনাটি যার কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন এবং যার সামনে এই ঘটনাটি ঘটেছে, তিনি এই একই প্রতিষ্ঠানের সিনিয়র বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস সাহেব। তো তিনি এই ঘটনাটি এই জুন মাসের 26 তারিখে মোহাম্মদ আব্দুর রবকে এটি বলেছেন। তো আলমাস সাহেব নারায়ণগঞ্জের শিমরাইলের স্থায়ী বাসিন্দা। ঘটনাটি যখন ঘটে তখন সময় 1959 সাল। তখন তার বয়স 9 থেকে 10 বছর এরকম আর কি। তো যেই জায়গাতে ঘটেছিল সেখানে ফাঁকা মাঠ, কিছু গাছপালা আর কয়েকটা বাড়ি ছিল, ওই শিমরাইল গ্রামের আর কি। ওই গ্রামে মনু মিয়া নামে একজন ব্যক্তি ছিলেন। উনি ওনার পরিবার নিয়ে বসবাস করতেন ওখানে। ওনার স্ত্রী ছিল এবং একটা মাত্র ছেলে ছিল। তো ছেলে যখন বিবাহ উপযুক্ত হয় তিনি তার ছেলেকে বিয়ে করান
ওই পরিবারে তখন সদস্য হয়ে যায় মোট 4 জন। মনু মিয়া, তার স্ত্রী, তার একমাত্র ছেলে এবং তার ছেলের বউ। কাজের জন্য তার ছেলে প্রায় বাইরে যেতেন। মনু মিয়ার বাড়ির উঠোনে 2টি জোড়া তাল গাছ ছিল। একটি কিন্তু জীবিত ছিল এবং অন্যটি মৃত ছিল। তার মানে তাল গাছের একটি জীবিত এবং আরেকটি মৃত। মরা গাছটির মাথা ছিল না। আবার মনু মিয়ার বাড়িতে বছরে একবার একজন ফকির আসতেন, গায়ে বস্তা জড়ানো, খুশকো খুশকো চুল। মনু মিয়া এবং আশেপাশের লোকজন তাকে পাগল পীর বলতেন এবং মনু মিয়া তাকে বাবা বলে ডাকতেন। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে ওই পাগল পীর মনু মিয়ার বাড়িতে আসতো, কিছু কিছু উপদেশ দিয়ে যেতেন, আবার চলে যেতেন, আবার 1 বছর পরে আসতেন। তো ওই পাগল পীর সাহেব একদিন যখন ওনার বাড়িতে এসেছিলেন, খুব মনোযোগ দিয়ে ওই তাল গাছটির দিকে তাকিয়েছিলেন। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মনু মিয়াকে বলছে, তোরা কিন্তু এই তাল গাছগুলো কাটিস না, জীবিতটাও কাটবি না আর মরাটাও কাটবি না, ভুলেও কিন্তু খবরদার এই কাজ করবি না। বারবার উনি এটা সতর্ক করে দিয়ে গিয়েছিলেন এই তাল গাছ না কাটতে। এখন ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, বেশ কিছুদিন পর মনু মিয়া চিন্তা করেন যে আচ্ছা, এই মরা তাল গাছ, তারপর তাল গাছের মাথা নেই, এটি রেখে আসলে লাভ কি? এটি রেখে লাভ নেই, বরং এটি যদি বিক্রি করে দিই কিছু টাকা হবে। তখন ওই যে পাগল পীর, তার কথাটি ওনার মনে থাকলেও তিনি এটাতে গুরুত্ব দেন না এবং সত্যি উনি তাল গাছটি কেটে ফেলেন। তাল গাছটি কাটার সময় তেমন কোনো ঘটনা ঘটেনি, আর কাটার ইমিডিয়েট পরপরও তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কয়েকদিন পরে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই রাত্রে সবাই খাওয়া দাওয়া শেষ করে, রাত তখন 8টা কি 8:30। খাওয়া দাওয়া শেষ করে সবাই বারান্দায় বসে গল্প করছে, মনু মিয়া, তার স্ত্রী, তার ছেলে এবং তার ছেলের ওয়াইফ। তখন তার ছেলের ওয়াইফ বলে যে আপনারা একটু বসেন, রান্নাঘরে আমার একটি কাজ আছে, আমি এখনই আসছি। তো মনু মিয়ার ছেলের বউ সে রান্নাঘরে ঢুকে যায়। কারণ আমরা জানি যে গ্রামে বাড়ি ঘরগুলো আলাদা আলাদা থাকে, থাকার ঘর একটা জায়গায় থাকে, রান্নাঘর একটা জায়গায় থাকে, গোয়াল ঘর একটা জায়গায় থাকে, ওয়াশরুম আর একটা জায়গায় থাকে, এরকম আলাদা আলাদা থাকে। তো ওনারও তেমনই ছিল। তো উনি রান্নাঘরে যান। রান্নাঘরটা একটু সাইডে ছিল। তাদের বাড়িটা, মনু মিয়ার বাড়িটা বেশ মানে বড় একটা জায়গা নিয়ে, সুন্দর উঠোন ছিল, মানে বেশ বড় একটা উঠোন ছিল। তো রান্নাঘরে গিয়েছেন। এখন আবার তারা নিজেরা 3 জন, মানে মনু মিয়া, তার স্ত্রী এবং তার ছেলে, জরুরি পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এখন অনেকক্ষণ হয়ে যায়, মনু মিয়ার ছেলের বউ আর আসে না। ওনারা শুরুর দিকে চিন্তা করেছেন রান্নাঘরে গেছে, হয়তোবা কিছু রান্না করছে বা কিছু করছে, এরকম চিন্তা করেছিলেন। কিন্তু চিন্তা করলেন যে কি ব্যাপার, রাত্রে তো আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে, এখন তো রান্না করার কোনো বিষয় নেই। আর রান্নাঘরে গেছে, কোনো শব্দও তো শুনি না, রান্না করলেও বা চুলা জ্বললেও বা কোনো কিছু রান্না হলেও তো কোনো শব্দ আসে সাধারণত, তো এমন তো কোনো শব্দও দেখি না। চুলা জ্বললেও তো রান্নাঘর আলোকিত হবে, কই রান্নাঘর তো দেখছি অন্ধকার। তো বৌমা গেল, এখনো ফিরছে না, ঘটনা কি? তখন মনু মিয়া তার স্ত্রীকে বলে, তুমি গিয়ে দেখো তো হারিকেনটা নিয়ে, যে কি ব্যাপার, বৌমা এখনো আসে না কেন, রান্নাঘরে কি করছে এতক্ষণ এই অন্ধকারের মধ্যে? তখন মনু মিয়ার স্ত্রী, তিনি হারিকেন নিয়ে রান্নাঘরে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে মনু মিয়া এবং তার ছেলে দৌড়ে রান্নাঘরে যান। তারাও ভয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠেন। আশেপাশ থেকে তার প্রতিবেশী লোকজন চলে আসে। সবাই দেখে যে মনু মিয়ার ছেলের বউ রান্নাঘরে পড়ে আছে, তার নাক, কান, চোখ দিয়ে
রক্ত বের হচ্ছে এবং একটা আস্ত ইটের অর্ধেক আর কি, আস্ত ইটের অর্ধেক মনু মিয়ার ওই ছেলের বউয়ের মুখের মধ্যে ঢোকানো। এই দৃশ্য কিন্তু এই যে আমাদের যার কথা বলেছি, যিনি আমাদের বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস, উনিও কিন্তু ওই চিৎকারে তার পরিবারের সদস্যের সঙ্গে ওই উঠোনে চলে এসেছিলেন এবং তিনিও রান্নাঘরে গিয়ে এই মনু মিয়ার ছেলের বউয়ের এই ভয়ানক ডেড বডি দেখেছিলেন, কারণ ততক্ষণে তো আসলে উনি মারা গিয়েছিলেন। সবাই বলছেন যে একটা মানুষের ছোট্ট মুখের মধ্যে এত বড় একটা ইট অর্ধেক ঢোকানো, এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই ভয়ানক কিছু এই কাজটি করেছে। আর ইট যখন মুখের মধ্যে ঢুকিয়েছে, তার মুখের সবগুলো দাঁত ভেঙে তারপর মুখের মধ্যে ওই ইটটা ঢুকিয়ে দিয়েছিল। খুব করুণ পরিণতি ঘটে মনু মিয়ার ছেলের বউয়ের সাথে। তিনি মারা যান, বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এর কয়েকদিন পর সেই পাগল পীর মনু মিয়ার বাড়িতে হাজির হন। উনি হয়তোবা কোনো সংবাদ পেয়েছিলেন কোনোভাবে উনি আধ্যাত্মিকভাবে জানতে পেরেছিলেন বা এমনিতেই চলে এসেছিলেন। এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না যে কিভাবে উনি এত দ্রুত চলে এসেছিলেন। সাধারণত বছরে একবার চলে এসেছিলেন। উনি এসে মনু মিয়াকে বলেন, মনু মিয়া, তোকে আমি বলেছিলাম তুই গাছটা কাটিস না, তুই কেন গাছটি কাটলি? মনু মিয়া বলে, আমি তো বুঝতে পারি নেই বাবা, যে আপনি মানা করেছিলেন কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম, আর যতটুকু মনে ছিল আপনার কথা, কিন্তু বিষয়টা গুরুত্ব দেইনি। তখন ওই পাগল পীর বলেন যে এখানে যে দুটি গাছ ছিল, এই দুটি গাছে মাঝখানে একটি জিন আসতো এবং প্রতিদিন ওই জিনটি ওই মরা গাছটির সাথে হেলান দিয়ে জীবিত গাছটির সাথে পা লাগিয়ে বিশ্রাম করত। এটি বহুদিন ধরে সে এই কাজটি করে আসছিল এবং এই জায়গাতে সেই শুধু আসতো, অন্য কোনো জিন আসতো না। আমি যখন তোর বাড়িতে এসেছিলাম তখন ওই জিনকে আমি বিশ্রাম নিতে দেখেছিলাম এবং ওই জিন আমাকে বলেছিল যে এই গাছগুলো যেন না কাটা হয় এবং কোনো গাছের জন্য ক্ষতি না করা হয়। এজন্য আমি তোকে বলেছিলাম, কিন্তু জিনের কথা বললে তোরা ভয় পেতি, যার কারণে আমি জিনের কথা বলি নাই। কিন্তু বারবার আমি বলেছিলাম যে গাছ যেন না কাটা হয়, কিন্তু তুই এই গাছটা কেটে ফেললি, যার কারণে ওই জিনটি তোর বেটার বউয়ের উপরে প্রতিশোধ নিয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ছোট, আর এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে যদি আমরা প্যারানরমাল কিছু আঁচ করতে পারি বা যারা এগুলো আঁচ করতে পারেন, তারা যদি কোনো পরামর্শ দেন, সেই পরামর্শগুলো মেনে চলা, তা না হলে বাড়ির কোনো সদস্যের সাথে ভয়ানক কিছু ঘটতে পারে। কারণ আমরা যাদেরকে দেখি না, তারা খুব সহজে আমাদের ক্ষতি করতে সক্ষম হবে। আমরা তো বুঝতে পারছি না আমাদের পাশে কোন অশরীরী ঘোরাফেরা করছে, কি উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। এই জন্য ওদের কোনো ডিস্টার্ব হয় বা ওদের কোনো সমস্যা হয়, এমন কাজগুলো থেকে বিরত থাকাই ভালো। তো আলমাস সাহেব এখনো তো জীবিত আছেন, উনি বয়লার অপারেটর হিসেবে কাজ করছেন বাংলাদেশ পেপার মিলস লিমিটেডে। তো উনি ওই ডেড বডির একদম কাছে গিয়ে দেখেছিলেন, যার কারণে উনি ওনার সামনে এই ঘটনাটি ঘটেছিল বলে আমি বলেছি। তো ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রব ভাইকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি লিখছি সেটি আমার দাদুর মুখ থেকে শোনা। তিনি কখনো এই ঘটনাটা বলতে চাইতেন না, বলতেন যে কিছু জিনিস মানুষ ভুলে যেতে পারলেই ভালো, কিছু জিনিস মানুষের মনে না থাকলেই ভালো। ঘটনাটা প্রায় 30 বছর আগের একটা ঘটনা। তখন আমাদের গ্রামের পাশেই ছিল একটা বিশাল বড় বাঁধঝাড়। দিনের বেলাতেই মানুষ খুব একটা ওদিকে একদমই যেত না, কারণ সন্ধ্যার পর সেখান
থেকে নাকি একজন মহিলার কান্না ভেসে আসতো। মহিলা এমনভাবে কান্না করত যে যারাই শুনতো না কেন তাদের খুবই আফসোস হইতো, তাদের খুবই খারাপ লাগতো। তারা সবসময় ওই মহিলাটাকে বাঁচানোর চেষ্টা করত, কিন্তু এই শব্দটাতে কাউকে সায় না দেওয়ার অনুরোধ করা হতো সবসময়। তো যাই হোক, এক বর্ষার রাতে গ্রামে একজন দরবেশ বা একজন কবিরাজ আসে পাশের গ্রাম থেকে, রুগী রুগী দেখার জন্য আসছিল। তো যখন তিনি আসছিল তখন প্রায় রাত 11:30 বাজে। তার হাতে একটা হেরিকেন, কাঁধে ওষুধের ব্যাগ। বাড়ি ফিরতে হলে ঠিক তাকে সেই যে গ্রামের আমাদের যে ভয়ঙ্কর বাঁশঝাড়টা ছিল সেই বাঁশঝাড়টার পাশ দিয়েই তাকে যেতে হবে। বাঁশঝাড়ের কাছাকাছি যখন সে পৌঁছালো তখন তিনি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন যে খুবই মৃদু সুরে, করুণ সুরে একজন কাঁদছে আর বলছে, আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচান। এটা শোনার পর কবিরাজ চারদিকে খুব ভালোভাবে তাকালেন, দেখলেন যে কাউকে দেখা গেল না। তিনি এবার ভাবলেন হয়তো কোনো মহিলা বিপদে পড়েছে বা কেউ হয়তো আমার সাহায্য চাচ্ছে। তিনি কি করলেন, সাহস করে সামনের দিকে এগিয়ে গেলেন এবং কান্নাটার শব্দটা পুরো কাছাকাছি চলে গেলেন আর কি। কিন্তু এই কবিরাজ তো জানে না যে এখানে আসলে কি হচ্ছে বা এখানে আসলে কি হয়। তো তিনি যতই সামনের দিকে এগাচ্ছেন দেখতেছেন যে শব্দটা আরো গভীরে যাচ্ছে ওই বাঁশঝাড়ের, এবং হঠাৎ করেই তিনি হারিকেনের আলোয় নিচ থেকে দেখলেন যে কেমন যেন একটা আলোটা কেমন যেন মিটমিট করে চলছে, কেমন একটা অদ্ভুত একটা বিষয় তিনি লক্ষ্য করছেন আর কি। ঠিক তখনই তিনি দেখলেন বাঁশঝাড়ের ভিতর থেকে একটা সাদা কাপড় পরা মহিলা তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তার লম্বা চুল, মুখ একদমই ঢেকে রয়েছে সামনের দিক থেকে, একদমই নড়ছে না, কোনো কিছুই বলছে না, শুধুমাত্র গুঙ্গিয়ে গুঙ্গিয়ে কান্না করছে। এবার কবিরাজ তাকে ডাকলেন, আপনি কে? এত রাত্রে এই গহীন জঙ্গলে কি করছেন? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। এরপর কবিরাজ বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। উনি ভাবলেন যে আসলে কি হচ্ছে এখানে। উনি এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই সেই মহিলাটা ধীরে ধীরে এবার মাথা তুলে তাকালো। আর ঠিক তখনই কবিরাজ সেই দৃশ্যটা দেখে তার বুকটা একদমই কেঁপে উঠল, কারণ তার যে সামনে মহিলাটা ছিল সেই মহিলাটার কোনো মুখ, নাক, চোখ, ঠোঁট কিছুই ছিল না, শুধুমাত্র তার মুখের কঙ্কালটাই দেখা যাচ্ছিল। এবার কবিরাজ ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন যে এখন তার পিছানোটা ঠিক হবে না, কারণ যদি সে পিছায় তাহলে তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে, কারণ সে একটা কবিরাজ, সে সব কিছু ভালো করে জানে। তিনি বিষয়টাকে আন্দাজ করতে চেষ্টা করতেছেন যে আসলে কি হচ্ছে, কিভাবে এখান থেকে রক্ষা পাওয়া যাবে। এসব কিছু ভাবতে ভাবতে উনি দেখলেন যে চারপাশের সব বাঁশ একসঙ্গে প্রচণ্ড শব্দ করে দুলতে শুরু করছে, অথচ বাতাসের লেশ মাত্রও ছিল না সেদিন। এবার তিনি দেখতেছেন যে তার সামনে যে মহিলাটা ছিল সেই মহিলাটা ধীরে ধীরে মাটির উপর দিয়ে ভেসে ভেসে কবিরাজের সামনের দিকে আসতে লাগলো, এবং কবিরাজ হঠাৎ করেই অনুভব করলো তার কানের কাছে খুব ঠান্ডা একটা নিঃশ্বাসের অনুভব করলেন তিনি। কিন্তু তিনি সামনের দিকে তাকিয়েই দেখলেন সাদা কাপড় পরা সেই অবয়বটা এখনো অনেক দূরেই আছে। ঠিক তখনই তিনি পিছন থেকে একটি কর্কশ শব্দ ভেসে এলো। শব্দটা ঠিক তার পিছন থেকে, এবং তাকে এরকম বলছে যে পিছনের দিকে তাকিও না। কিন্তু কবিরাজ ভয়ে নিজেকে একদমই সামলাতে পারছেন না। তিনি পিছনে দেখবেন নাকি সামনে দেখবেন, বামে দেখবেন নাকি ডানে দেখবেন, এই সব কিছু একদমই তিনি বুঝতে পারতেছেন না। তিনি কৌতূহলবশত পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে সামনে ঠিক যেরকম একটা অবয়ব দাঁড়িয়ে ছিল, পেছনে হুবহু সেরকম একটি অবয়ব দাঁড়িয়ে আছে। এরপর আর তিনি কিছুই মনে করতে পারছেন না। পরদিন ভোরে গ্রামের লোকেরা তাকে বাঁশঝাড়ের অচেতন একটা জায়গায় খুঁজে পায়, এবং যখন তাকে খুঁজে পায়
দেখে যে তার চুলের অনেক অংশই এক রাতেই সাদা হয়ে গেছিল। এবং সেই কবিরাজ মশাই জ্ঞান ফেরার পর শুধুমাত্র একটা কথাই বারবার বলছিল, ওরা একজন নয়, ওরা দুজন ছিল, এবং সেই দুজন বেশ খানিকটা ভয়ানক ছিল, যেটা আসলে আমি আমার জীবনে কখনো উপলব্ধি করিনি। এবং এই ঘটনা ঘটার পর মানে সবাই আতঙ্ক হয়ে যায় যে একজন কবিরাজ যদি এরকমভাবে ভয় পায় তাহলে তাদের অবস্থাটা আসলে কি হবে। এরপর আসলে কবিরাজ, উনি তো কবিরাজই জানেন, নিজেই নিজের ট্রিটমেন্ট করেন এবং সুস্থ হয়ে যায়। আর সেই ঘটনার পর এলাকার মধ্যে একটা যে অশান্তি বিরাজ করে, সেই অশান্তিটার আর কি লেশ মাত্র শেষ হয় প্রায় কয়েক মাস লাগে। আর সেই ঘটনার কয়েক মাস পর কবিরাজ আর কখনোই রাতের বেলা তো মানে রোগী দেখতে বের হয়নি। আর আজও সেই গ্রামের বৃদ্ধ লোকেরা বলেন বর্ষার রাতে ওই বাজারের পাশ দিয়ে গেলেও নাকি বিভিন্ন রকমের কান্নার শব্দ শোনা যায়। আর যেই নাকি সেই কান্নার শব্দের সাড়া দেবে বা সেটাকে খোঁজার চেষ্টা করবে, তারই সঙ্গে এরকম কোনো ঘটনা বা এরকম অদ্ভুত টাইপের কিছু ঘটনা ঘটবেই। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। ঘটনাটা তানভীরের সাথে ঘটে 2010 সালে। তানভীরদের বাড়ি ঢাকার অদূরে মানিকগঞ্জে, আর তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এখানকার ছাত্রাবাসে থাকতেন। তো বিভিন্ন সময় তিনি ছুটিতে বাড়ি যেতেন, আর বেশিরভাগ সময় তো ঢাকায় কাটানো পড়তো। তো সেবার ঈদের ছুটিতে তিনি বাড়ি গেলেন। তো ঈদের ছুটি মানেই লম্বা ছুটি, আর ঈদের ছুটি মানেই বেশ আনন্দের সময়, কারণ বাড়িতে গেলে সবাই থাকে, পরিচিত আত্মীয় স্বজন। তো বেশ মজা করছিলেন তানভীর, নিজেদের বাড়িতে বেশ সময় কাটালেন। এরপরে গেলেন তার নানা বাড়িতে। তো নানা বাড়ি বেশ দূরে না, বাট কাছাকাছি কোনো একটা জায়গায়। তো সেখানে গিয়ে নানা বাড়িতে আরও মজা করছেন কাজিনদের সাথে, আর সেখানকার কাজিনদের বন্ধু বান্ধবের সাথেও তার মোটামুটি পরিচয় ছিল, তারাও তার সাথে বেশ আনন্দ ফুর্তি করছেন। তো যেটা করতেন তার নানা বাড়িটা ছিল নদীর কাছে, নদীর একদম কোল ঘেঁষে। তো যেখান থেকে তারা হেঁটে হেঁটে চলে যেতেন সামনে, গিয়ে সেখানে যে ঘাট ছিল, ঘাট থেকে নদী পার হতেন। নদী পার হয়ে ওই পারে গিয়ে সেইখানকার যে বাজার ছিল, সেই বাজারে তাদের আড্ডা জমতো কাজিনদের সাথে, কাজিনদের বন্ধুদের। তো তানভীরও সেখানে যেতেন। আর যেহেতু ঈদের পরবর্তী সময়, ওই সময়টা বেশ মানে জমজমাট সেখানে, কারণ অনেকেই আসছেন ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে আসছেন তাদের এখানে, মানে যারা দূরে থাকেন। তো তাদের সাথে বেশ একটা ভালো বন্ড তৈরি হয়। তো তানভীর বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন, এরকম প্রায় আড্ডা দিতেন। তো একদিন এরকম গিয়েছেন তিনি দুপুরের পরে, বিকেলে তিনি আর তার কাজিন, তানভীর আর তার কাজিন দুজনে সেখানে আড্ডা দিতে আর কি বাজারে। তো আড্ডা দিলেন বেশ অনেকক্ষণ সময়। আড্ডা দিয়ে তারপরে গল্প গুজব করছেন। তো হাঁটতে হাঁটতে তার কাজিনের সাথে এক সময় সেখান থেকে সামনে চলে আসলেন। তো আস্তে আস্তে দেখছেন যে সেই বাজারের শেষ প্রান্তে যে রাস্তাটা, এটা সোজা চলে গেছে, আর তার পাশে রাস্তা নেমে গেছে দূরে চিমনি, মানে সেই ইট ভাটা ছিল সেখানকার, সেই ইট ভাটার চিমনি। তো তানভীর দেখতেছে যে ওখানে কয়েকটা চিমনি আছে বেশ পুরনো, সেগুলো মনে হয় না এখন ব্যবহার হয়, আর কয়েকটা মনে হয় যে ব্যবহার হয়েছে, মানে আজকেও সেখানে কাজ হয়েছে। এখন অবশ্য ধোঁয়া উঠতেছে না, হালকা হালকা ধোঁয়া আছে ওখানে। তো তার কাজিনকে সে বললো যে ইট ভাটা এটা কোনটা? বলে যে এটা আগে ছোটবেলায় আমরা আসছি না, মনে নেই? তোরে নিয়ে আসছি তো ছোটবেলায়, তখন তার স্কুলে পড়তো। বলো আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো আরো বড় ছিল। কয় যে এখন এত বড় না, এক সাইডেরটা বন্ধ হয়ে গেছে। কি জন্য? এইটা অমুকের ছিল, তাদের গ্রামের একজন বেশ প্রভাবশালী ব্যক্তি, বলে ওনার ছিল। তো ওইখানে অনেক রকম অকারেন্স হয়েছে, অনেক কিছু উনি করতো উল্টাপাল্টা, এবং তার এই কারণে বন্ধ করে দিছে পরে একেবারে, মানে আইন প্রণয়নকারী সংস্থারা এসে একদম ওটা সিলগালা করে দিছে, ওই জায়গায় আর কিছু হয় না। তো পাশের ভাটা এখনো আছে, ওইটা চলে, ওইটা আরেকজনের। তো তখন তানভীর বলল যে আচ্ছা চল যাই, দেখি কি অবস্থা, অনেকদিন তো এই জায়গায় যাই না, বেশ মজাই লাগতো। তো কাজিন বলে যাবি, জায়গাটা ভালো না। তো তানভীর তখন বলে কেন, কি সমস্যা? এর মানে কি ভালো না মানে কি? মানুষজন যায় না, বুঝছ না, ওই পাশের ভাটা তো পড়ে দিচ্ছে অনেকদিন ধরে, ওই জায়গাটা একদম আর অনেক অকারেন্স হয়েছিল, তো ওইখানে অনেক উল্টাপাল্টা কাজ কারবার করছিলেন উনি, এই জন্য বন্ধ করে দিচ্ছে এটা, ওইদিকের লেগে যায় না মানুষ। আর এই যে এই পাশে চালু ভিটা, এটাও তো এখন তো বন্ধ হয়ে গেছে, এখন তো মানুষ নাই, কাজকর্ম সে দেওয়াস না, বেলা পড়ে গেছে একদম। তো তানভীর বলে আরে চল হাইটে আসি, সুন্দর লাগে। আমি যে ছোটকালে গেছিলাম, আমার কাছে কেমন জানি মজা লাগছিল, চারিদিকে ইটের স্তূপ করা, অনেক জায়গায় এরকম মাটি দিয়ে ব্লক বানায় রাখছে, খুব সুন্দর।
তো তার কাজিন বলে মানে অনিচ্ছা সত্ত্বেও তানভীরের সাথে হেঁটে যায়। তো তারা দুজন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে নামতেছে। তাদের বন্ধুরা কিন্তু তখনও ওই যে চায়ের দোকান টোকান ওখানে আছে আর কি। তারা দুজন হেঁটে হেঁটে নামতেছে। তো নামতে নামতে তারা একদম সোজা চলে আসলো। তানভীর দেখতেছে যেই জায়গায় যেখানে ইট ভাটা এখনো আছে সেইখানে এখনো ইটের স্তূপ রাখা, বিভিন্ন রকমের ইট, মানে এগুলা বানায় বানায় জমায় রাখে, বুঝতেছে যেগুলো ইট। আর সোজা চলে গেছে এরকম বিভিন্ন স্তূপের পাশ দিয়ে চলে গেছে মাঝখানে একটা গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সে আর তার কাজিন। এদিকে বেলা পড়ে যাচ্ছে, মানে সূর্যের আলোটা অনেকটাই নেমে আসছে। ওই চিমনির গায়ে হালকা লেগে কেমন জানি একটা লালচে আলো পড়ছে। আর ওই পাশে যে পুরনো ভাটা আছে সেটার চিমনিগুলো কালচে কেমন জানি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটার মানে ব্যবহার হয় না, বোঝাই যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আরও সামনে চলে আসলো অনেক ইটের স্তূপ। এক জায়গায় যেয়ে দেখলো যে ওই ইট শুকানোর জন্য প্রথমে মনে হয় মাটি দিয়ে এরকম ব্লক বানায় সাজায় রাখে আর কি, সেগুলো পাশে এরকম ঠেলা গাড়ির মতো আছে, রাখা আছে। তো ওগুলো দেখতে দেখতে তানভীর হাঁটতেছে, বললো যে এগুলা অনেকদিন দেখি না রে, অনেকদিন দেখি না, ছোটবেলায় দেখছি, অনেকদিন পরে আসলাম। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, আলো কিন্তু কমে যাচ্ছে। এদিক দিয়ে আবার নদীর পানি হালকা দেখা যায়, মানে চিকচিক করতেছে এই পড়ন্ত সূর্যের আলোয়। তো তার কাজিন বলতে চাই, তুই ওদিক কই যাস? হাইটা তানভীর হেঁটে যাচ্ছিল মানে ওই যে পুরনো যে ইট ভাটাটা ওইটার কাছে। তার সে বলছে, আরে আমি ওদিক যাইতেছে, একটু দেখি না, পুরান ভাটাটা দেখি কি অবস্থা। তো তার কাজিন তারে বলছিল, আরে না, এই মানে তাকে মানা করতেছে, এর মাঝে তার ফোন আসছে তার কাজিনের। তো তার কাজিন ফোন বের করে ধরে কথা বলতেছে, আর এর মধ্যে তানভীর হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। তো সে দেখতেছে যে যেখানে যে ইট টিট বিছায় রাখছে এই জায়গাটা, এই পাশে কিন্তু ওই যে মানে যেগুলো ব্লক করে করে রাখছে সেই জায়গার পাশ দিয়ে এরকম আরো কিছু ইটের স্তূপ আছে, তার পাশ দিয়ে সে বের হয়ে গেল। ওই পাশে দেখতেছে খোলা বড় বড় ঘাস জমে আছে। তো ওখানে কয়েক সেকেন্ড দাঁড়াইলো তানভীর, চিন্তা করলো আরে এখানে দাঁড়ায় থেকে তো কেমন জানি মানে এত বড় বড় ঘাস হয়ে গেছে। তারপর চিন্তা করলো আরে যাই না, সামনে যেয়ে দেখি, ছোটবেলায় তো দেখছি ওইখানেও মানে কাজ হয়, কি সুন্দর ছিল। তো সে হাঁটা ধরলো। আর তার কাছে একটু কেমন জানি লাগে, তানভীরের কাছে আসলে এই ধরনের পুরানো জিনিস বা এরকম কোনো স্থাপনা পড়ে আছে দেখতে বেশ ভালো লাগতো তানভীরের কাছে, মানে সে খুব ইন্টারেস্ট ফিল করতো এগুলোতে। যাই হোক, সে হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে, মানে একটা ছোট এরকম রাস্তার মতো। এইখানে আর কোনো ইটের স্তূপ নাই, কিছু নাই। তবে সামনে যেয়ে দেখলো কয়েকটা পুরনো স্তূপ আছে ইটের, সেগুলোর মধ্যে দিয়ে আবার শ্যাওলা মানে তারপর গজায় গেছে, ওই যে ছোট ছোট এরকম আগাছার মতো বের হয়ে গেছে, এবং ইটগুলো পুরান হয়ে গেছে, মানে এই ইটগুলা কেউ নেয় নাই কোনো কারণে, পড়ে আছে। বেশ বড় না, বাট বেশ কিছু ইটের এরকম স্তূপ, এগুলো পুরান হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখলো যে ভাঙা ইট মানে যে আদলা এগুলো পড়ে আছে, সেগুলোর মধ্যে শ্যাওলা টাওলা হওয়া। তো হাঁটতে হাঁটতে সে সামনে যেয়ে দেখতেছে যে দূরে সেই একটা এরকম ঘর দেখা যাচ্ছে, এরকম কালো ঘর। এইটা সম্ভবত এইখান থেকেই মানে সব কার্যক্রম পরিচালনা করা হতো, আর সামনেই মনে হয় ভাটাটা। তো সে দেখে চিন্তা করলো যে যাই, আমি একটু দেখে আসি। এদিকে কিন্তু সূর্যের আলো একদম পড়ে গেছে এদিকে। তো তানভীর হাঁটতে হাঁটতে ওই জায়গাটা চলে গেল, ওই ঘরটার কাছে। বোঝা গেল যে এইখানে কার্যক্রম হইতো, কাজ টাজ হইতো। সে হাঁটতে হাঁটতে সামনে যে ওইখানে ভাটা মানে এরকম মানে যে জায়গাটার মধ্যে ইট মানে পোড়ানো হয়, সাজা সাজা রাখা হয়, ভাটার জায়গাটায় চলে গেল। তো ভাটার কাছে আস্তে আস্তে সে হঠাৎ করে দেখলো ওখানে একটা ছাউনির নিচে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা লাল একটা শাড়ি পরা, মানে লাল রঙের একটা শাড়ি পরা, মাথার মধ্যে ঘুমটা টেনে রাখছে, এবং তার চোখ দেখা যাচ্ছে, ঘুমটা যে টানছে সে এরকম সামনে নিয়ে আসছে, তার চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটো কেমন জানি একটু ঘোলাটে, আর এই যে পড়ন্ত সূর্যের আলোটা এসে তির্যকভাবে পড়ছে ওই ছাউনির উপরে, সেটার থেকে মনে হচ্ছে একটা গ্লেয়ার টাইপের কিছু ওই চোখে এসে পড়ছে। চোখটা মনে হচ্ছে চমকাচ্ছে, একটা সবুজাব চোখ, এবং টানা টানা কাজল দেয়া, বেশ লম্বা লম্বা চোখ, মানে এরকম ডাগর চোখ। তানভীরের জানি কেমন জানি ঝিম লেগে উঠলো, চোখগুলো দেখে সে অনেকটা সম্মোহিতর মতো হয়ে গেছে। সে কয়েক সেকেন্ড তাকাই ছিল মেয়েটার দিকে, মুখটা তো দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রাখছে মেয়েটা। তো তানভীর কিছু বলতেও পারতেছে না, সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে। সে যখন আরো কয়েক পা এগিয়ে গেছে, তখন মেয়েটা হঠাৎ করে ঘুরে হাঁটা দিল। হেঁটে সে ওই যে ছাউনি ধরে পেছনে ওই ভাটার কাছে চলে গেল, মানে ভাটার পেছন দিকে হেঁটে চলে যাচ্ছে। ওই জায়গাটা অন্ধকার, ওখানে কিন্তু মানে সূর্যের আলো আর আসতেছে না, ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, একদম ডিপ অন্ধকার। তো তানভীর সেই ভাটার একদম কাছে চলে আসছে। এসে সে মানে চিন্তা করতেছে সে ঢুকবে ভিতরে বা এরকম কিছু, ওই যে যেখানে এরকম ঘর দরজা আছে সে দরজাতে সে ভিতরে ঢুকবে এরকম চিন্তা করতেছে। এই সময় দূর থেকে তার কাজিনের চিৎকার শুনলো। সে বলে, এই তুই কই, তুই এখানে নাকি? তো সে তখন আস্তে করে ফিরে তাকায় দেখতেছে যে তার সে কাজিন ওখানে দাঁড়ায় আছে। তো তানভীর ঘুরে হাঁটা দিল তার কাজিনের দিকে।
তার কাজিনও এগোয়ে আসছে, অনেকটা এগোয়ে আসছে, এসে বলে তুই এখানে কি করতেছিস, ওখানে গেছিস কেন? বলে আরে আমি এখানে আসছি দেখতে, দেখি যে এই ভাটা এনে পড়ে রয়েছে সবকিছু অন্যরকম দেখতে, তাকে ভালোই লাগতেছে, চল ভিতরে যাই একটু দেখি। তো তার কাজিন কয় না না মাথা খারাপ নাকি ওইখানে বেটা, এনে অনেক আজে বাজে বেটা, এই জায়গার পুরো সিল করে দিছিল, এখন কেউ আসে না এখানে, উল্টাপাল্টা অনেক কিছু করছে এখানে। তো সে বলছে যে কি করছে, আরে বেটা বাদ দে চল। তো বলে যে আমি যে এখানে দেখলাম যে একটা মেয়ে ওখান থেকে হাইটা গেল ওই পাশে, কার বেটা কি মেয়ে দেখছস তুই? ওই পাশের ভাটার কেউ যদি ওইখানে আইসা থাকে তাহলে হয়তো আসতে পারে, এদের কারো বাসার যদি কোনো মেয়ে যদি এখানে আইসা থাকে, আর কে এখানে কেন আসবো, আর চল তুই তাড়াতাড়ি এখান থেকে চল। তো হেঁটে তানভীরকে নিয়ে বেরোলো, বের হয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই পুরা ইট ভাটার ওই পথটা দিয়ে বের হয়ে গেছে, ততক্ষণে সূর্য একেবারেই নেমে গেছে। তানভীরের মাথায় কেন যেন ওই মেয়েটা ঘুরতেছে, মানে এরকম না যে তানভীর কখনো মেয়ে দেখে নাই, মানে এই মেয়েটাকে তার কাছে যেন কেমন ডিফারেন্ট মনে হয়েছে। যাই হোক, সে হাঁটতে হাঁটতে যখন আসলো, এসে তারা যখন ঘাটে আসছে তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, একেবারে দূরে মানে আকাশের মধ্যে সূর্যের লালিমা লেগে আছে আর পানি ছলাৎ ছলাৎ করতেছে। তো ওইখানে নৌকা, বড় নৌকা, সেখানে মানুষ পার হচ্ছে, অনেকগুলো মানুষ উঠছে, তারা যাবে আর কি, ওই পারে যাবে। তো তানভীর আর তার কাজিনও উঠলো, উঠে যে বসছে। তো সে চিন্তা করতেছে অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার হয়ে গেছে এর মধ্যে, সে চিন্তা করতেছে যে মানে সে কাকে দেখলো, ওইখানে কে ছিল। তো সে তার কাজিনকে আরেকবার জিজ্ঞেস করছে যে ওইখানে কি ওই কোনো কারো থাকার কথা, ওই পাশে বাড়িঘর আছে? তো তার কাজিন বলছে আরে বাড়িঘর মানে কি, ওই পাশে যে ইট ভাটা আছে ওদের মানুষজনের ওখানে হয়তো ঘরটর আছে দু একটা, এরা এখানে আসতে পারে না আসতে পারে, তুই কারে দেখছিস কি বেটা চল বলে তার কাজিন তারে বলে অন্য কথায় চলে গেছে। তার কাজিন অন্য কথা বলতেছে, তো কাজিন বলতেছে আর তানভীর অন্য মনস্কভাবে শুনতেছে কাজিনের কথা। নৌকা চলতেছে নদীর উপর দিয়ে, আর সেই আকাশে হালকা লালিমা লেগে আছে আর অন্ধকার চারিদিকে। সেই যে মাঝি, সে একটা হারিকেন জ্বালায় রাখছে মাঝখানে, মানে নৌকার মাঝখানে, আর মানুষজন বসে আছে অনেকে। তো এরকম চলতে চলতে এক সময় পাড়ে চলে আসলো নৌকা, এসে খ্যাচ করে এটা নৌকা পাড়ে ভিড়লো, আর মাঝি ওই বাঁশ দিয়ে তার যে মানে আছে যে লগি দিয়ে সেটা আটকায় সবাইকে নামানো শুরু করলো আস্তে আস্তে। তো মানুষ নেমে যাচ্ছে। তো তানভীরের কাজিনও নামলো, তানভীরও নামলো। তো তানভীর নেমে যখন নাকি পা দিয়ে উঠে যাচ্ছে, হঠাৎ সে চোখের কোণ দিয়ে দেখলো নৌকার এক পাশে ওই মেয়েটা বসা, ঠিক একইভাবে মাথায় কাপড় দেয়া, আর তাকায় আছে এবং তানভীরের দিকে তাকায় আছে। এই হারিকেনের আলোতে সে দেখতেছে এটা, এক সেকেন্ডের জন্য সে ফট করে মাথা ঘুরাইছে, মাথা ঘুরে তার কাজিনও তাকে আবার বলছে এই কিরে, মানে এই পাশটা কাজিনও ডাক দিছে। তো সে মাথা ঘুরায় মেয়েটার দিকে কিন্তু একবার দেখছে, মানে এবার দ্বিতীয়বারও সে দেখছে। কাজিন যখন ডাক দিছে কাজিনের দিকে তাকাইলো, তাকায় সে বললো আরে দাঁড়া না, সে নৌকার দিকে আবার তাকাইছে, দেখে মেয়েটা নাই নৌকাতে। তো তানভীরের কাছে একেবারেই মানে জিনিসটা অন্যরকম লাগলো। তো সে তার কাজিনরে বলতেছে আরে আমি ওইখানে দেখছি নৌকার মধ্যে মেয়েটা বসা। তো তার কাজিন বলে তোর মাথা গেছে বেটা, তোর মাথা গেছে, তুই কি না কি দেখছিস, তোর মাথার মধ্যে এগুলো ঘুরতেছে, চল চল বেটা বলে হাঁটা ধরলো। তো বারবার তানভীর কিন্তু পেছন ফিরে দেখতেছিল নৌকাতে, দেখলো যে না, নৌকাতে ওই মেয়েটা নাই, যারা মানুষজন নেমে গেছে। সে চিন্তা করলো আরে এখানকে এসে মেয়েটাকে হেঁটে নেমে চলে গেল কোথাও, আমি তো খেয়াল করি নাই, এত দ্রুত কিভাবে গেল এক সেকেন্ডের মধ্যে। যাই হোক, হাঁটতেছে একটু অন্যমনস্কভাবে তানভীর হাঁটতে হাঁটতে বাড়িতে আসলো। তো আসার পথে তার কাজিন তাকে বলতেছে যে চিন্তা করিস না, কালকে তোরে নিয়ে হাটে যামনে আমগো যে নৌকা আছে, নৌকা নিয়ে আসুম, ওই নৌকা দিয়ে যাবো, আইসা নৌকা এনে আমি ঘাটে বাইন্দা রাখুম, কালকে সকালে 10টার দিকে আমি উঠা তোরে নিয়ে রওনা দেবো, ওইখানে অসুবিধা নেই। তো এই যে আমগো ঘাটেই বাইন্দা রাখুম। তো তানভীর বলছে আচ্ছা ঠিক আছে। তো তারা দুইজন হেঁটে হেঁটে গেল বাসার কাছে। তো বাসার কাছে গিয়ে তাদের আরেক বন্ধুর সাথে দেখা হলো, সে আবার তাদেরকে ডেকে নিল, বললো যে তাদের বাসার থেকে আজকে ডাব নামাইছে অনেক, সেই নারকেল আর কি ডাব, সে ডাব নিয়ে আসলো, বললো যে ডাব খাবি। তো ডাব টোপ খেয়ে তারা বাসার দিকে গেছে। তো বাসায় গেল, বাসায় গিয়ে তার কাজিন তার মতো এটা ওইটা করতে তানভীরে বললো যে আমি আসি, আমি যাই, আর রাত্রেবেলা আমি নৌকাটা আইনা বাইন্দা রাখুম আমাকে ঘাটে, আমাকে ঘাট তো জানোস কোথায়। তানভীর বলছে কোথায়, বলে ওই যে এখান থেকে হাইটে গেলে। তো তাকে বুঝাই দিল আর কি, যে এখান থেকে হাইটে যায় ওই দিক দিয়ে যে নাইমা ওই নামলে ওই যে আমাদের ঘাট, কিন্তু হ্যাঁ ওখানে আমাদের বাসার মানুষজন নদীতে যদি কিছু প্রয়োজন হয় ওখানে থাকে নৌকা, ওইখানে ভিড়ে, মানে আমাদের নিজেদের নৌকা। তো তানভীর বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারা ভালো মতো বুঝাইলো তার কাজিন কীভাবে যেতে হয় তাদের ঘাটে। কালকে 10টার সময় সকালে নাস্তা খেয়ে আগে উঠে যাবি, নাস্তা খেয়ে রেডি থাকবি। তো তানভীর বলছে আচ্ছা ঠিক আছে। তো কাজিন চলে গেল তাদের ঘরে, আর মানে তাদের সবারই ঘর আলাদা আলাদা আর কি ওখানে। তো তানভীর যে তাকে যেই ঘর দেওয়া হয়েছে থাকতে দিছে ওখানে আছে, রাতের বেলা ওখানে আর কেউ নাই। সে কাপড় চোপড় চেঞ্জ করে বাসার মানুষের সাথে যে দেখা করলো, কথাবার্তা বললো। রাত হয়েছে, গ্রামে তো আসলে রাত গভীর হয়ে যায় তাড়াতাড়ি।
তো সে তার রুমে আসলো, এসে শুয়ে পড়ছে, ক্লান্তি লাগতেছে অনেক, আর ভাবতেছে যে আজকে কই কই গেলাম, কি দেখলাম, এত হাঁটাহাঁটি করলাম, মানে বেশ ক্লান্তি লাগতেছে। তো তানভীরের চোখে ঘুম লেগে আসছিল, মানে আর কি চোখ বন্ধ হয়ে গেছিল। এই সময় তার কাছে মনে হলো যে তার ঘরের সামনে দিয়ে কেউ হাঁটাচলা করে, মানে কেউ হয়তো হেঁটে এখান থেকে দাঁড়াচ্ছে বা বসতেছে। তার ওখানে একটা ওই তাদের ঘরের সামনে মোড়া ছিল, একটা বেতের মোড়া আর কি, সেই মোড়াতে মচমচ শব্দ শুনলো। তো তানভীর চিন্তা করছে রাতের বেলা তো এখানে কেউ থাকার কথা না, তাকে যে ঘরটায় থাকতে দিছে এটা হচ্ছে তাদের এক্সটেনশন কাচারি ঘর আর কি, মানে মেহমান টেহমান আসলে থাকে আর কি। কেন দেখা যায় ঘরের খুব বেশি যে নাম্বার আছে তা না, এই কাচারি ঘর এক্সটেনশন, এবং এটা বেশ ভালো, এবং এইটা মোটামুটি তাদের মূল যে বসত মানে অন্যান্য ঘরগুলোর থেকে একটু দূরে আর কি এই সাইডে। আর তানভীরও এটা লাইক করে, তানভীর ওখানে যে মানে মামাদের সাথে থাকতে চায় না, এই ঘরটাই থাকতে চায়, একলা থাকে, চিন্তা নেই। তো যাই হোক, সে মনে হলো যে ওইখানে ওই যে বেতের মোড়া কেউ মচমচ করতেছে, চিন্তা করলো কে এসে বসছে। তো মানে তার ঘুমটাই হয়ে গেছে ওই ওখানে হাঁটা চলার শব্দে। তো তানভীর অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছে ওইখানে, মনে হয় এখানে কেউ হাঁটা চলা করতেছে, তার মোড়াটাকে এই পাশ থেকে এই পাশে নিতেছে এরকম। আর তার যেহেতু ঘুম হয়ে গেছে, এখন আর ঘুম আসতেছে না, তার অস্বস্তি লাগতেছে, সে এপাশ ওপাশ করতেছে। একসময় সে উঠলো বোঝার জন্য যে কে বারান্দার মধ্যে, কে এই বারান্দার মধ্যে কে সেরকম বসতেছে, এই করতেছে। রাত অনেক গভীর হয়ে গেছে, মানে রাতের বেলা যেই অ্যাম্বিয়েন্স যে সাউন্ডগুলো এটা অনেক জোরে জোরে আসতেছে, বেশ লাউড। তো তানভীর হেঁটে গিয়ে সে ওই ঘরের মেন দরজার কাছে দাঁড়াইলো, ঘরের দরজাটা খুলবে আর কি। তো তার আগে সে চিন্তা করলো যে আমি একটু উকি দেই বাইরে। তো উকি দেওয়ার জন্য হচ্ছে কি, এই পাশে তো মানে ঘরটা হচ্ছে টিনের ঘর, এই পাশে দরজা তো ফ্রেম করে লাগানো, এই পাশে হালকা ফাঁক আছে। তো সে ফাঁকা দিয়ে সে আস্তে করে চোখ রাখলো বাইরে। চোখ রেখে দেখতেছে কেউ নাই, বারান্দা পুরো ফাঁকা, খা খা করতেছে। বাইরে চাঁদের আলো পড়ছে উঠানে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে বেশ উজ্জ্বল চাঁদের আলো, মানে চাঁদের আলো এতটাই উজ্জ্বল মনে হচ্ছে দিনের মতো মনে হইতেছে ওখানে। তো তানভীর চিন্তা করলো যে মানে ঘটনা কি, কাউরে দেখতেছি না, ব্যাপার কি। তো সে আস্তে করে দরজাটা খুলে ফেললো। দরজা খোলার পর দেখতেছে যে বাইরের অ্যাম্বিয়েন্ট সাউন্ড আরও বেশি লাউড হয়েছে, এবং মানে একটা গ্রামের যে ঠান্ডা ঠান্ডা বাতাস সেটা লাগতেছে, আর নাকের মধ্যে এই রাতের একটা ঘ্রাণ, গাছগাছালি সব কিছু এবং পানি, তাদের এই বাড়ির থেকে খুব কাছাকাছি নদী, সেটা পানির ঘ্রাণ আসতেছে। তো তানভীর উঠে বারান্দায় চলে আসলো। তো বারান্দায় এসেই তার কাছে জানি কেমন একটা অনুভূতি হওয়া শুরু হলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে তার বারান্দাতে শুধু সে একা না, কেউ আরেকজন দাঁড়ায় আছে বারান্দার মধ্যে। মানে তার কাছে এই ফিলটা হচ্ছে যে বারান্দার মধ্যে অন্য কোনো একজন দাঁড়ায় আছে, তার একটা এক্সিস্টেন্স ফিল হচ্ছে বারান্দার মধ্যে। কিন্তু বারান্দাটা কিন্তু লম্বা, মানে তার এই ঘর, তার পাশে আরেকটা ঘর আছে, সেখানে মানুষে যে বসে কোনো মিটিং টিটিং করে, সেটা বন্ধ আর কি, তালা বন্ধ করা। তো সেই তালাবদ্ধ ঘরের সামনের অংশটাও কিন্তু বারান্দা তার কাছে মনে হচ্ছে, এবং ওই ঘরে ওই মানে ওই বারান্দার কর্নারটা দেখা যাচ্ছে না। তো তানভীর একবার চিন্তা করলো যে আমি যাই ওই মাথায়, যে মানে দেখি ওইখানে কি অবস্থা, কেউ আছে নাকি। তো সে হেঁটে হেঁটে বারান্দার ওই কর্নারে গেল। তো যখন যাচ্ছে ওই পাশে তালাবদ্ধ ঘরটার মধ্যে থেকে তার কাছে মনে হচ্ছে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ চলাফেরা করতেছে, মানে তার কাছে সে ফিল করতেছে, মানে সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে। তো সে চিন্তা করলো যে এই রুম তো তালাবদ্ধ, এটার ভিতর তো কারো থাকার কথা না, তালা আছে। তো সে হেঁটে যে ওই দরজার কাছে যে তালাটা ধরে দেখতেছে, হ্যাঁ তালা মারা। এই সময় তার কাছে মনে হলো যে তাদের যে বারান্দা, মানে বারান্দার একদম নিচে কেউ একজন আছে। তো সে ফট করে তাকায় দেখতেছে ওই চাঁদের আলোতে সেই যে লাল শাড়ি পরা মেয়েটা দেখছিল, ওই মেয়েটা দাঁড়ায় আছে এখানে, এবং ঠিক সেইভাবেই ঘোমটাটা টানা এবং মুখের কাছে সে কাপড় টেনে রাখছে, তার ঠোঁটের কাছ দিয়ে কাপড় টানা, চোখ দুইটা বের হওয়া, কিন্তু চোখটা এই অন্ধকারে দেখা যাচ্ছে না। চাঁদের আলো পড়ছে, তার লাল শাড়িটা জলজল করতেছে, মানে চাঁদের আলোতে কেমন যেন উজ্জ্বল হয়ে আছে। তানভীরের খুব মানে একটা কেমন জানি একটা ভয়ের স্রোত নেমে গেছে শরীর দিয়ে, কারণ সে চিন্তা করলো যে এই রাতের বেলা এই একই শাড়ি পরা মেয়ে এখানে কি করতেছে, এবং তার যে ঘর, সেই ঘরের সামনে। তো তানভীর গলা দিয়ে শব্দ বের করতে চাইছে, তো শব্দ বের হচ্ছে না। সে জিজ্ঞেস করতে চাইছিল কে। সে আরেকটু হেঁটে গেছে সামনে, একটু সামনে যখন হেঁটে গেছিল তখন সে একটা হাসির শব্দ শুনলো, খিলখিল হাসি, এবং এই হাসির শব্দ শোনার পর তানভীরের মাথাটা কেমন ঝিম করে উঠছে। এরপর এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগলো, মানে ওদিক থেকেই মেয়েটা যেখান থেকে দাঁড়ায় ছিল সেখান থেকে এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগছে, এবং একটা চাপা ফুলের মতো ঘ্রাণ সে পাইছে, এবং সাথে সাথে তানভীরের মাথা ঝিমঝিম করে উঠলো, পুরো ঝিম করে উঠছে মাথাটা। তানভীর ওই ঝিমঝিম মাথা নিয়ে কেমন যেন একটা ফিল করা শুরু করলো। তার কাছে মনে হলো সে এই জগতে নাই, একটা ডিফারেন্ট জগতে আছে। আর সে ওই মেয়েটাকে দেখতেছে, মেয়েটার শাড়িটা মনে হচ্ছে উজ্জ্বল রং, মানে চাঁদের আলো পড়ে মনে হচ্ছে জল জল করতেছে, মনে হচ্ছে যে একদম আলো ঠিকরে বেরিয়েছে শাড়িটার থেকে। তানভীর
ওই মেয়েটার দিকে হেঁটে যাচ্ছে, আর মেয়েটা তার কাছে আসার সাথে সাথে ঘুরে গেল, ঘুরে হাঁটা শুরু করলো। তানভীর তাকে ফলো করা শুরু করলো। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তানভীর কিন্তু কিছুই বুঝতে পারতেছে না কেন সে ফলো করতেছে। আর তানভীরের কাছে কেন জানি মনে হচ্ছে তাকে তাদের যে ঘাট, বাড়ির ঘাট, সেখানে যেতে হবে, তাদের বাড়ির ঘাটে যেতে হবে। সে একেবারে লোকেশনটা তার মাথায় ঘুরতেছে, তার কাজিন তাকে কিভাবে যেতে বলছে। সে ঠিক ওইভাবে হেঁটে যাচ্ছে এবং সে দেখতেছে তার সামনে সামনে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে এবং তার শাড়ি চমকাচ্ছে চাঁদের আলোতে। তো তানভীর হাঁটতে হাঁটতে চলে গেল তাদের বাড়ির ঘাটে। তাকে তার কাজিন যেভাবে বর্ণনা দিছিল ঠিক সেইভাবেই সে হেঁটে গেল এবং সে তার সামনে সামনে কিন্তু ওই মেয়েটাও হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তাদের বাড়ির ঘাটে এসে সে দেখতেছে তাদের একটা নৌকা আছে, বড় গহনা নৌকা, সেইটা ওখানে বাঁধা এবং সেই নৌকার উপরে মেয়েটা উঠে গেল এখান থেকে, মানে তাদের ঘাট থেকে নৌকায় উঠে গেল মেয়েটা। তানভীরও কোনো কথা বলে নৌকায় উঠলো এবং তানভীর নিজেই নিজের অজান্তে সেই নৌকার যে দড়ি সেটা খুলে দিল। ওখান থেকে নৌকাতে বাধা ছিল সেটাকে সে খুলে দিল এবং স্রোতের টানে নৌকা আস্তে আস্তে বের হয়ে গেল নদীতে। তানভীরের কিন্তু কিছুই মানে মাথায় ঢুকতেছে না। সে দেখতেছে তার নৌকার অপর মাথায়, মানে মাঝখানে কিন্তু একটা ছই আছে, ছইটার ওই পারে ওই মেয়েটা বসে আছে। সে ভালো মতো বুঝতে পারতেছে না, আবছাভাবে দেখতে পাচ্ছে, মানে সে যেহেতু দাঁড়ায় আছে সে দেখতে পাচ্ছে যে ছইয়ের ওই পারে মেয়েটা যে বসছে, মেয়েটা ছইয়ের ভেতর দিয়ে ওই পারে যে বসছে এবং তানভীর তাকে মোটামুটি মানে আবছাভাবে কিছুটা ছইয়ের জন্য দেখতে পাচ্ছে না, কিছুটা দেখতেছে তার মাথাটা। এবং তানভীর এক পর্যায়ে নিজেই নিজের অজান্তে সে মানে ওইখান থেকে বৈঠাটা নিয়ে নৌকা বাওয়া শুরু করলো। নৌকা চলতেছে এবং তানভীর জানে না সে কোথায় যাচ্ছে, সে নৌকা বাচ্ছে। এখন নৌকা বাইতে বাইতে এক সময় তানভীর খেয়াল করলো যে সে ওই যেই ঘাট থেকে তাদের যে নৌকা নদী পার হয়েছিল সেই ঘাটের কাছে চলে আসছে এবং সে নিজের অজান্তেই নৌকা বাইতে বাইতে একেবারে ঘাটের কাছে নিয়ে আসলো। ঘাটের কাছে এনে তার নৌকা দিয়ে খ্যাচ করে পাড়ে বিঁধল। এখন তানভীর কিন্তু বলে রাখা ভালো, তানভীর কিন্তু নৌকা বাইতে পারে। সে অতীতে অনেকবার নিজের নানা বাড়িতে এসে নৌকা নিয়ে ঘুরছে এদিক ওদিক, সে ভালোই নৌকা বাইতে পারতো। তো নৌকা সেই ওখানকার ঘাটে ঘ্যাচ করে ভিড়ল। ভেড়ার সাথে সাথে তানভীর নিজের অজান্তে নিজের মানে এটা আসলে সে একেবারে নিজের অটো রিফ্লেক্স থেকে করতেছে। সে তার নৌকাটার ভেতরে যে ওই গ্র্যাপেল ছিল সেটা দিয়ে সে ওই পাশে ছুঁড়ে মেরে আটকায় নৌকাটাকে টেনে ওই পাশে নিয়ে এসে নৌকাটাকে নিজের মতো ওইখানকার যে ঘাটের যে একটা এরকম খুঁটির মতো আছে খুঁটির সাথে বাঁধলো। বেঁধে সে নেমে তাকায় দেখতেছে যে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে সামনের দিকে, আর সে ওই মেয়েটাকে ফলো করে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তানভীর চলে আসছে কোথায়, সেই যে পুরনো যেই ইট ভাটা ছিল সেই ইট ভাটার ওইখানে। এখানে এসে তানভীরের কাছে মনে হলো তার জগৎটা আরো পরিবর্তিত হয়ে গেল। সে চাঁদের আলোটারে আরো ডিফারেন্ট ভাবে দেখতেছে। তানভীর যে একেবারে মানে নিজের মধ্যে নাই তা না, সে কিন্তু সে বুঝতেছে, সে হাঁটতেছে, সে যে ইট ভাটায় আসছে এটা সে বুঝতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এই জগৎটাই আরেকটা জগৎ। মানে সবকিছু কেমন জানি গ্লো করতেছে, চকচক চকচক করতেছে, অন্যরকম। তো সেই ইট ভাটায় ঢুকে তার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা অন্য একটা জগৎ। এবং হেঁটে হেঁটে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, সে পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে মাঝখানের একটা জায়গায় এবং সেইখানে সে দেখলো অনেকগুলো মানুষ দাঁড়ানো এবং সেই মানুষগুলা ডিফারেন্ট, মানে স্বাভাবিক যে মানুষের যে একটা আচরণ থাকে সেরকম না, তারা কেমন জানি গোল হয়ে দাঁড়ায় আছে। এবং মেয়েটা হেঁটে যে ঠিক তাদের মাঝখানে চলে গেল। মেয়েটা ওখানে দাঁড়াইছে, তাকে ঘিরে ওই মানুষগুলো দাঁড়াইছে, আর তানভীর আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে। তার মানে মাথাটা মনে হচ্ছে যে কেমন জানি ঘুরতেছে, তার মানে নর্মাল সেন্সের মধ্যে সে নাই। সে হাঁটতে হাঁটতে একেবারে চলে গেল সেই মানুষগুলোর মাঝখানে। এই মানুষগুলোর মাঝে এসে সে যখন দাঁড়াইলো তখন তার কাছে মনে হচ্ছে সে আরেকটা স্বপ্নের লেয়ারে চলে আসছে। মানে এখন তার কাছে সবকিছু মনে হইতেছে যে সে স্বপ্নে দেখতেছে এরকম। মানে তার মনে হচ্ছে যে হুঁশটা অন্যরকম হয়ে গেছে, মানে সে এখন আর নিজের বাস্তবে নেই। মানে মানুষ যখন ঘুমের ডিপ অংশে চলে যায় সেরকম, তখন যখন মানুষ স্বপ্ন দেখে ঠিক ওরকম একটা অবস্থার মধ্যে আছে। মানুষগুলো হাঁটা শুরু করলো সামনে, তানভীরও তাদের ফলো করে করে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল। তানভীর দেখতেছে ধোঁয়া ধোঁয়া ভাবে এবং মানে প্রত্যেকটা জিনিসের মানে বর্ডার লাইন হচ্ছে উজ্জ্বল, মানে যে কোনো জিনিসের প্রান্ত হচ্ছে উজ্জ্বল আর বাকিগুলো ধোঁয়া ধোঁয়া টাইপের। সে হেঁটে হেঁটে দেখলো যে সবাই চলে গেছে একটা যে ঘর, ওইখানে ওই যে সে দেখছিল ভাটা, মানে যেখানে মানে ইট পোড়ানো হতো যে ভাটা, সেই ঘরের দিকে সব যাচ্ছে এবং যে দেখলো যে প্রত্যেকে ঢুকে যাচ্ছে সেখানে, সেই যে দরজা দিয়ে ঢুকে যাচ্ছে।
তো তানভীরও হেঁটে হেঁটে ওখানে যাওয়া শুরু করলো। একদম সে কাছাকাছি চলে আসছে, সে ওই ঘরের মধ্যে ঢুকবে, সে ঘরের কাছাকাছি যাবে, এই সময় সে পিছন থেকে চিৎকার শুনলো, মানে মনে হচ্ছে যে একাধিক মানুষের চিৎকার দূর থেকে আসতেছে। এই আপনি কে, আপনি কেডা, এখানে কি চান, এরকম করে ধমকাচ্ছে কে জানি, দূর থেকে মনে হচ্ছে তানভীরের কাছে আসতেছে। তো তানভীরে কিন্তু হুঁশ নাই, সে হেঁটে যাচ্ছে, সে ঢুকে যাবে ঘরটার ভিতরে। এই সময় সে শব্দ পেল, ধুপ 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 দৌড়ের শব্দ, মনে হলো দৌড়ে আসতেছে কেউ, তার পেছন দিক থেকে আসতেছে দৌড়ানোর শব্দ, মানে দৌড়ায় কেউ আসতেছে এবং একাধিক পা। কিন্তু তানভীর এই শব্দটা শুনতেছে মনে হচ্ছে দূর থেকে কেমন জানি, মানে খুব ক্লিয়ার না, সাধারণ মানুষ যেভাবে শুনে সেরকম না, সে একটা স্বপ্নের জগতে। এবং তার কাছে মনে হচ্ছে সামনের এই যে অন্ধকার দরজাটা, এটা একটা বিশাল তার কাছে আকর্ষণের জায়গা, সেখানে তাকে যেতে হবে। এবং সে চোখে দেখতেছে সেই অন্ধকার দরজার ওপারে ওই মেয়েটা ওখানে দাঁড়ায় তাকায় আছে তার দিকে। তাকে দেখে আস্তে করে মুখের যে কাপড়টা দিয়ে ঢেকে রাখছিল, সে মুখের কাপড়টা নামালো এবং সে দেখলো তার কাছে, তানভীরের কাছে মনে হলো অসাধারণ একটা সুন্দর মুখ তাকায় আছে, তাকে দেখে হাসতেছে ওখান থেকে। তো তানভীর কিন্তু চলে যাবে, ওখানে ঢুকে যাবে, এই সময় পেছন থেকে তাকে জানে কারা জাপটায় ধরলো, টেনে ওখান থেকে পেছন দিকে নিয়ে আসলো, এনে তাকে মাটিতে ফেললো। ফেলার সাথে সাথে মনে হলো তানভীরের যে সে ঘুম ভেঙে উঠলে যেরকম দুঃস্বপ্ন দেখে যেরকম উঠে সেরকম মনে হইলো, সেরকম মাথা ঝাড়া দিয়ে উঠছে। উঠে তানভীর দেখতেছে যে সে ওই পুরনো সেই ইট ভাটায় সে শুয়ে আছে এবং তার পাশে দুজন মানুষ। তারা বলছে, এই মেয়ে আপনি কি রাত্রেবেলা কি এখানে কোথা থেকে আইছেন, কি ব্যাপার, এখানে কি করতেন মেয়ে, আপনি তো যাইতেন এখন। তো মানে তানভীর বলছে, মানে আমি যাইতাম, মানে আমি কোথায়, আপনি পুরান ইট ভাটায় মেয়ে, আপনি এখানে কিল্লে গাইছেন, কোথা থেকে আইছেন, তারা বলতেছে। তো তানভীর বলল যে আমি জানি না আমি কোথা থেকে আইছি। তো তারা মানে নিজেদের দিক তাকাইলো, বলে এদিকে আসেন। তানভীরে নিল, নিয়ে বলে হাঁটতে পারবেন? তানভীর বলে হ্যাঁ পারবো, কিন্তু সে হাঁটতে পারতেছে, চলতেছে তানভীর। তো যাই হোক তাকে ধরে ধরে ওই দুইজন মানুষ নিয়ে আসলো, হেঁটে হেঁটে নিয়ে আসলো। দেখলো যে ওই রাস্তা দিয়ে পুরানো ইট ভাটার বাইরে নতুন ইট ভাটা ওখান থেকে আনলো, এনে হাঁটতে হাঁটতে সোজা নিয়ে দেখলো যে ওইখানে ঘর আছে, একটা টানা ঘর, সেইখানে মনে হয় কিছু শ্রমিক থাকে এবং তার পাশে ট্রাক থামানো, সে ট্রাকের কাছে মানুষজন ইট উঠাচ্ছে। তো সেইখানে নিয়ে আসলো। তো আনার পরে এনে বলতেছে, এই যে এরা দেখতো কোথ থেকে আইছে, এ কোথ থেকে এখানে ওই ইট ভাটার হয়ে গেছিল পুরানো, এনে ভাটার মধ্যে ঢুকতেছে ভূতের আখড়ার মধ্যে। তো সাথে সাথে ওখানকার মানুষ আর দুইজন আসলো, বললো ভাই আপনি কোথ থেকে আইছেন, কি ব্যাপার? তানভীর বলতে পারতেছে না, সে বলে আমরা বসতে দেন, পানি দেন। তো তারা তাকে বসতে দিল, পানি খেতে দিল। তো তানভীর পানি খেলো, তার মুখে পানি ছিটাইলো। তো তানভীর বললো যে আমি জানি না আমি কেমনে আসছি। সে তার বললো তার নানা বাড়ির ঠিকানা, যে কোথেকে আসছে। বলে আরে আপনি ওখান থেকে আসছেন কেমনে, আপনি নদীর ওই পারে, তো ওখান থেকে কেমনে আসছেন এখানে? তানভীর তখন বলতেছে তার ওই যে সে মনে হলো ঘরে ছিল, সে বলে আমি নৌকা বেয়ে আসছি। নৌকা বেয়ে আসছে রাত্রেবেলা, কেমনে কি? বলে হ্যাঁ নৌকা বেয়ে আসছি, আমি কেমনে আসছি আমি জানি না, আমার মনে হলো আমার কেউ নিয়ে আসছে এখানে। তো তখন তারা মুখ চাওয়াচাই করতেছিল। তো সেইখানে একজন বয়স্ক লোক ছিল, বৃদ্ধ, সে বললো আরে ঝামেলা আছে, আপনি কি এখানে আসছিলেন এর আগে? বৃদ্ধ জিজ্ঞেস করতেছে। বলে যে হ্যাঁ আমি আসছিলাম। কখন আসছিলেন? বলে কালকে বিকালে সন্ধ্যার সময়। এই তো কাম হইছে, সন্ধ্যার সময় না আইসেন, খারাপ জায়গাটা খারাপ, যাক আপনি আসেন আমাদের ঘরে আসেন, এখন কি যাইতে পারবেন? তানভীর বলে না আমি এখন চলে যাব, আমি নৌকা নিয়ে চলে যাব। তখন তারা বলে যে না আপনার নৌকা নিয়ে এখন তো যাইতে দেওয়া যায় না রাত্রেবেলা। কেমন কথা আপনি রাত্রেবেলা নৌকা নিয়ে হানতে যাবেন, আপনি আসেন। নিয়ে তাকে ওদের ঘরে নিয়ে গেল, বসাইলো এবং বললো নাম্বার আছে আপনার কাছে? তো তানভীরের সাথে তো মোবাইল টোবাইল কিছু নাই, সে তেমনি চলে আসছে। তো সে মনেও করতে পারতেছে না, তারপর অনেক কষ্টে তার কাজিনের নাম্বারটা মনে করে বলল। তো সেইখানে বয়স্ক মানুষটা, তাদের ওখানে মোবাইল ছিল, মোবাইল থেকে কল দিল। তো রাতে কেউ ধরে না ফোন, তো বললো আচ্ছা পরে দিব না। তো এরকম করে তানভীর অনেকক্ষণ শুয়ে থাকলো, তাকে ওই মুরব্বী দোয়া দরুদ করে ফু দিল, বললো যে আপনার উপরে কোনো খারাপ আসর হয়েছিল এখানে, আপনি এখানে ঘুমের মধ্যে এখানে আসছেন, আপনি বুঝতে পারছেন ঘটনা কি? তো মুরব্বী তারা দোয়া দরুদ পড়ে ফু দিছে। তানভীর এটা চিন্তা করতেছে যে কিভাবে কি, সে তো আধুনিক মানুষ, পড়াশোনা করে শহরে, তার মধ্যে তো এইসব জিনিসের প্রতি বিশ্বাস ওরকম নাই। তারপরও সে নিজেই অবাক হয়েছে যে কিভাবে সে স্বপ্নের মধ্যে এখানে আসছে, বা মানে স্লিপ ওয়াকিং এর মতো এখানে চলে আসছে, তা আবার নৌকা বেয়ে আসছে। তো যাই হোক দেখা গেল যে মানে ফজরের আজানের পরে আরো অনেকক্ষণ পরে তাদের মোবাইলে, ওই লোকটার মোবাইলে কল আসলো যে কেউ কল দিছিলেন নাকি। তখন সে বললো যে হ্যাঁ কল দিছিলাম, আপনার কি এটা কাজিন? সে এরকম রাত্রেবেলা এখানে ইট ভাটার এখানে চলে আসছে এরকম বললো। তো শুনে তো সবাই ওখানে অবাক হয়েছে। তো যাই হোক তানভীরের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছিলো, সে ঘুমাইছে ওখানে।
আর সেই বৃদ্ধ মানুষটা তাকে বলছে যে আমি আসি, চিন্তা করেন না। সে ঘুমায় গেছে। তো তানভীর যখন ঘুম ভাঙে তখন দেখে যে তার কাজিন আসছে এবং তার সাথে আরও তার মামা আরও মানুষজন 2-1 আসছে। এসে তাকে নিয়ে বলে কি ব্যাপার, কি তারা জিজ্ঞেস করে কেমনে আসছিস। তো কাজিনকে সে বলে যে আমি এরকম নৌকায় করে আসছি। তার মামাকে বলে যে মামা আমার মাথাটা কেমন জানি করতেছে। আসলে তানভীরের মাথা কেমন করতেছিল। তো যাই হোক, তানভীরকে বাসায় নিয়ে আসে তারা। বাসায় নিয়ে এসে তাকে দেখে যে তার তখনও ওরকম খারাপ লাগতেছে। আর তানভীর বাসায় আসার পরও জানি তার মনে হচ্ছিল তার ঘরের বাইরে কে তাকে দাঁড়ায় দেখতেছে, এটা তার মনে হচ্ছিল সারাক্ষণ। এবং সেই ব্যাপারটা তখন তার মামাকে জানায় এবং মাথা তুলতে পারতেছিল না, সে এত ভারী হয়ে গেছে, মাথাটা তুলতে পারে না, মানে শরীরটা মনে হচ্ছে অনেক ভার। তো মামা বললো যে এটা তো টেনশনের ব্যাপার, ঘুমের মধ্যে এইভাবে গেছে এই ঘটনা। তো তার কাজিনরা বলে কি কই গেছিলি? কাজিন বলে গতকাল এরকম গেছিলাম। তো তার মামা বকাবকি করে তাদের ওইখান থেকে ওই মৌলানা সাহেবকে খবর দেয়। উনি আসেন, এসে দেখেন, বলে যে ছেলে তো এরকম জায়গায় গেছে, ওই জায়গা তো ভালো না, তো আজকে দেখি মাগরিবের পরে কিছু করা যায় কিনা। তো মাগরিবের পরে মৌলানা সাহেব বাসার মধ্যে করেন, তানভীরের মামা মামি সবাই থাকেন, কাজিনরা। তো তার বাসায় রুকাইয়া করেন এবং রুকাইয়া করে দেখা গেল তানভীরের উপরে হাজির করা হয়। তো ওখানে তারা বলে এসে তো যেটা আসে আর কি, ওখানকার যারা মানে খারাপ জিন ছিল এখানে, তারা তো আসলে যে কোনো অকারেন্স হওয়া জায়গায় তারা ওখানে এমনি অ্যাবান্ডেন্ট জায়গায় থাকে, পুরানো অ্যাবান্ডেন্ট জায়গা, সেসব জায়গার মধ্যে তারা কিন্তু থাকে। হ্যাঁ, ও তাদের ওইটা ব্যারেন ল্যান্ড, অ্যাবান্ডেন্ট জায়গা, এইসব জায়গায়, এবং যেখানে কোনো অকারেন্স হয়েছে। তো তারা ফার্স্টে বলার চেষ্টা করে যে ওই জায়গায় যারা ওখানে নাকি মারা গেছিল অনেক মানুষ, তাদেরকে মারা হয়েছিল, তাদের নাকি তারা হচ্ছে কি স্পিরিট, তারা আসছে এখানে। বাট তো মৌলানা সাহেব তারা যখন নাকি ভালো মতো ঝাড়ে এবং তাদেরকে ভালো মতন সেই রিচুয়াল করেন উনি, এবং তিনি তাদেরকে ধরেন, তখন তারা স্বীকার করে যে না, তারা ওখানকার খারাপ জিন, তারা ওইখানে থাকে। এবং তানভীর যখন ওখানে আসছে, তাদের মধ্যে একটা মেয়ে জিন তার উপরে নজর দিয়েছিল এবং তাকে ওখানে টেনে নিয়ে আসছিল আবার। তো বলছিল তাকে ওইখানে নিয়েছিলি কেন, ওই ঘরের মধ্যে কেন নিতেছিলি? তানভীর তো বলছে যে তাকে এরকম ঘরে নিতেছিল তাকে মেরে ফেলার জন্য। মানে তাদের ছিল, ইন্টেনশন ছিল তাকে একটা ওখানে দুর্ঘটনা ঘটায় মেরে ফেলবে, তাহলে ওখানকার সম্বন্ধে আরও বেশি বদনাম প্রসিদ্ধ হবে আর কি। তো যাই হোক, তো তানভীরকে ঝাড়া হয় ভালো মতো, ঝেড়ে এবং রুকাইয়া করে তারপর ওদের থেকে ওখান থেকে মানে সরানো হয়। সরায় মৌলানা সাহেব বলেন যে ছেলেকে আপাতত এখানে রাখেন না, ও পাঠাই দিয়েন, কালকেই ওরকে আবার ঢাকায় পাঠাই দিয়েন। তো দোয়া দরুদ পরে তাকে ফু দেয় এবং তাকে পড়া পানি দেয় এবং বলে যে একটা পড়া তেল দেয়, বলে এটা মালিশ করে দিবেন শরীরে। সে যতক্ষণ এখানে থাকবে তেল মালিশ করে দিন ওর শরীরে, যাতে এই এলাকা ছেড়ে যাওয়া বন্ধু যাতে এরকম থাকে, কারণ ওখানে জায়গাটা খুব খারাপ। তো যাই হোক, মৌলানা সাহেব পরে চলে যান এবং তানভীরকে তারা টেক কেয়ার করে, তার মামা বাড়ির লোকরা পরদিন, এবং তার কাজিন তাকে পরদিন নিয়ে যায়, একদম ঢাকা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে, এবং তানভীর মানে ওই সময় আর ওগুলো স্বপ্নে দেখতো না, বাট ঢাকায় আসার পরও সে অনেকদিন দুর্বল ছিল, তবে ভয় পেত। রাতের বেলা সে নাকি তার হলে যাওয়া আসা করতে গেলেও ভয় পেত, কারণ তাদের ওইখানেও কিছু জায়গা ছিল মানুষজন নাকি ভয় পায়, স্টুডেন্টরা বলে। তো তানভীর ওইসব জায়গা দিয়ে চলতে ফিরতে ভয় পেত, রাতের বেলা হাঁটাচলা করতে অনেক ভয় পেত। তো এই জিনিসটা অনেক দিন ছিল তানভীরের মধ্যে, অনেকদিন ছিল, এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা তার কেটে যায়। তো এই ছিল তানভীরের ঘটনা। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছে বদরুজ্জামান, ঢাকা গাজীপুর থেকে। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। স্টেশনটা প্রায় ফাঁকা, পুরনো একটা রেল স্টেশন, লাইটগুলো টিম টিম করে জ্বলছে, চারপাশে অদ্ভুত নীরবতা। তো লোকজন বলে এই স্টেশনে রাত 12টার পর একটা ট্রেন আসে, যেটা কোনো টাইম টেবিল নাই। আরিফ নামের একটা ছেলে সেদিন অনেক দেরি করে ফেলেছিল, তো তার বাস মিস হয়ে যাওয়ার কারণে সে বাধ্য হয়ে এই স্টেশনে আসে। স্টেশনে ঢুকেই সে বুঝতে পারে কিছু একটা এখানে অস্বাভাবিক হয়ে আছে। কাউন্টারও বন্ধ, কোনো স্টাফও নেই, শুধু একটা কোণে বসে আছে এক বৃদ্ধ মানুষ। আরিফ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, চাচা
এখানে থেকে কি কোনো ট্রেন যাবে? বৃদ্ধ ধীরে মাথা তুলে তাকালো এবং সে বৃদ্ধর চোখে অদ্ভুত শূন্যতা কাজ করছে। সে শুধু বলল, শেষ ট্রেনটা আসবে, কিন্তু সেই ট্রেনে সবাই ওঠে না। আরিফ বৃদ্ধার এই কথা শুনে একটু স্বস্তি পেল, কিন্তু থাকার কোনো উপায় নেই। সে প্ল্যাটফর্মে বসে রইল। রাত তখন ঠিক 12টা বাজতেই দূরে একটা শব্দ শোনা গেল। সেটা হলো ট্রেনের হুইসেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাতের বেলা ট্রেন চলছে, নেই কোনো আলো, নেই কোনো ঘোষণা। তবুও ট্রেনটা ধীরে ধীরে এসে থামলো প্ল্যাটফর্মের সামনে এবং ট্রেনটা ছিল পুরোপুরিভাবে অন্ধকার। ট্রেনের দরজা নিজ থেকেই খুলে গেল। ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়া বের হয়ে গেল। তখন আরিফ দ্বিধায় পড়ে গেল যে সে কি আসলে ভেতরে উঠবে নাকি উঠবে না। কিন্তু তখনই সে শুনল পেছন থেকে সেই বৃদ্ধের কণ্ঠ, যেতে হলে এখনই ওঠো। আরিফ আর কোনো কিছু চিন্তা করে না করেই সে ডিরেক্ট ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ট্রেন না। দেখলো সমস্ত সিট ছিল পুরনো এবং ধুলোয় ভরা। আর আশ্চর্যের ব্যাপার হলো, সব সিটেই কেউ না কেউ বসে আছে, কিন্তু তারা কেউ নড়ছে না। একদম মূর্তির মতো স্টেট হয়ে বসে আছে। আরিফ একটা সিটে বসলো। তার পাশের লোকটা মাথা নিচু করে বসে আছে। আরিফ ধীরে বলল, ভাই, এই ট্রেনটা কোথায় যায়? লোকটা ধীরে মুখ তুলল এবং সে আরিফের দিকে যখন চোখ মিলালো, আরিফের বুক ভয়ে ধরফর করে উঠল। লোকটার চোখ নেই, শুধু ফাঁকা একটা গর্ত। হঠাৎ পুরো ট্রেনটা কেঁপে উঠল। সবাই লাইট একসাথে, সমস্ত লাইট জ্বলে উঠল, আবার নিভে গেল। তারপর সব যাত্রীরা একসাথে মাথা তুলল। সবাই একসাথে যেন তাকিয়ে আছে আরিফের দিকে। তাদের মুখে একটাই কথা, নতুন যাত্রী, নতুন যাত্রী। আরিফ এমন দৃশ্য দেখার পর উঠে ভয়ে দৌড় দিতে চাইল। সে দরজার দিকে ঠিকই দৌড়ে গেল, কিন্তু দরজা বন্ধ ছিল। জানালার বাহিরে তাকিয়ে এসে দেখলো ট্রেনটা কোনো লাইনে নেই, চারপাশে শুধুই অন্ধকার। হঠাৎ তার পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে থামলো এবং পেছন থেকে বলল, তুমি কি নামতে চাও? আরিফ ধীরে পেছনে ফিরল। দেখলো সেই বৃদ্ধ যে স্টেশনে বসেছিল, সে এখন ট্রেনের ভিতরে দাঁড়িয়ে আছে এবং বৃদ্ধ হেসে এটাও বলল, যারা একবার ওঠে তারা আর নামে না এই ট্রেন থেকে। তারপর ট্রেনটা হঠাৎ থেমে গেল, সব দরজা খুলে গেল। বৃদ্ধ বলল, নামো যদি পারো। আরিফ দৌড়ে নেমে গেল। সে মাটিতে পড়ে গেল। তারপর সে অজ্ঞান হয়ে গেল। সকালে লোকজন তাকে স্টেশনের পাশে পড়ে থাকতে দেখে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই স্টেশনে কোনো ট্রেনই আসে না রাত্রিবেলা। আরিফ তো এবারের মতো বেঁচে যায়, কিন্তু এরপর থেকে প্রতিদিন রাত 12টায় সে একই শব্দ শুনতে পায়, ট্রেনের হুইসেল আর একটা কণ্ঠ, তুমি আবার আসবে ফিরে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো,
একদিন আরিফ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। স্টেশনের বৃদ্ধটা এখনো বসে থাকে। কেউ যদি জিজ্ঞেস করে ট্রেন কখন আসবে, সে শুধু হেসে বলে, শেষ ট্রেন আজ রাতেই আসবে। আরিফ নিখোঁজ হওয়ার পর স্টেশনটা নিয়ে মানুষের ভয় আরো বেড়ে গেল। দিনের সব কিছু স্বাভাবিক, লোকজন আসে যায়, কিন্তু রাত হলেই কেউ সেখানে নামার বা থাকার সাহস করে না। কিন্তু একদিন একজন নতুন মানুষ এলো। তার নাম ছিল নাবিল। একজন মানুষ, সে ছিল ইউটিউবার। ভূতের গল্প নিয়ে সেও ভিডিও বানায়। লোকজন তাকে অনেকবার নিষেধ করেছিল যে বাবা, তুমি ভুল করেও রাতের বেলা ওই স্টেশনে যেও না। কিন্তু নাবিল এসব ভূত প্রেত কখনোই বিশ্বাস করতো না। সে বলল, সব মিথ্যা, আর এটা আমি আজকে প্রমাণ করে ছাড়ব। সেদিন রাত 11:45 নাবিল তার ফোনের তার ক্যামেরাটা অন করলো বন্ধুরা, এবং অন করার পর সে বলল, মানে লাইভে বলতেছে যে, বন্ধুরা, আমি আজকে এসেছি সেই অভিশপ্ত স্টেশনে। চারপাশে অন্ধকার, শুধু ক্যামেরার আলো। এসব বলতে বলতে যখন ঠিক 12টা বাজতেই আবারও সেই ট্রেনের হুইসেল। নাবিল থেমে গেল। তোমরা কি শুনলে? দূরে অন্ধকার, ভেতর থেকে ধীরে ধীরে ট্রেনটা আসতে লাগলো। ক্যামেরায় সব ধরা পড়ল। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত ঠান্ডা। ট্রেন থামলো। একটা দরজাও খুলে গেল। নাবিল সাহস করে ভেতরে ঢুকলো। বন্ধুরা, এই যে আমি এখন ট্রেনের ভেতর ঢুকে পড়েছি। তারপর তার কণ্ঠ কাঁপছিল। ভেতরে ঢুকেই সে দেখলো সব সিটে আবারও সেই একই যাত্রীরা বসে আছে। কেউ নড়ছে না, সবাই যেন মূর্তির মতো চুপচাপ করে বসে আছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনটা গ্লিচ শুরু হলো। নাবিল বলল, ক্যামেরা ঠিক মতো কাজ করছে না কেন? ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে সে দেখতে পেল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু যখন নাবিল তার পিছনে ফিরল, দেখলো সেখানে কেউ নেই। আবারও স্ক্রিনে তাকাতেই এবার পরিষ্কার দেখা গেল একজন না, অনেকগুলো মুখ, সবাই তার পিছনে দাঁড়িয়ে আছে। ভাইয়া, এই ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। পরের অংশটা আমি পরে বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নরসিংদী থেকে রূপম ভাই। ঘটনাটি ঘটে তার মামার সাথে। তার এই মামা তার সমবয়সী, বন্ধু পর্যায়ের। আর এই ঘটনাটি ঘটে মাত্র 20 থেকে 25 দিন আগে। রূপম ভাইরা তাদের গ্রামের বাড়িতে, যেটা ছিল নরসিংদী সদর থেকে 5-6 কিলোমিটার ভেতরে, সেখানে তারা প্রায় রাতের বেলা বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতেন। তাদের আড্ডার একটা খুব ভালো জায়গা ছিল, সেটা হচ্ছে তাদের নদীর পাড়। তাদের গ্রামের পাশ দিয়ে মেঘনা নদী বয়ে গেছে। সেই নদীর পাড়ে একটা পরিত্যক্ত জায়গা ছিল। সেই জায়গাটায় একটা বসার মতো স্থান ছিল। তারা সেখানে বসে আড্ডা দিতেন। একদিন রাতের বেলা, তখন রাত 12টা কি 12:30 বাজে, তারা 4-5 বন্ধু মিলে, সাথে তার সেই মামাও ছিল, তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর তারা তাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করেন। তাদের বাড়ি যাওয়ার যে রাস্তাটা ছিল, সেই রাস্তা যদি বর্ণনা আপনাদের দিই, সেটা অনেকটা এরকম। রাস্তার এক পাশে ছিল মেঘনা নদী, আর আরেক পাশে ছিল ফসলি জমি, এবং রাস্তার দুই পাশেই ছিল গাছপালা। কিছু দূর যাওয়ার পর সেখানে ছিল একটা মাদ্রাসা, মাদ্রাসার পাশে একটা কবরস্থান, এবং কবরস্থানের পাশে একটা গাছ ছিল। সেই গাছে প্রায় সেই এলাকার লোকজন কিছু মানত করলে বা কোনো কারণে তারা সেখানে ভোগ দিয়ে যেত। তো প্রায় রাতের বেলা তারা যখন সেই রাস্তা দিয়ে যেত, তারা প্রায় দেখতে পেত সেই গাছের গোড়ায় কেউ মিষ্টি দিয়ে গেছে, কেউ কোনো কিছু রেখে গেছে,
তো তারা সেখানে খাবার জাতীয় কিছু থাকলে সেটা তারা খেয়ে ফেলতো। এটা তাদের কাছে মজারই একটা অংশ ছিল। সেদিন রাতের বেলা তারা যখন তাদের বাড়ির দিকে ফিরছিল এবং যখন তারা সেই গাছের কাছাকাছি আসে, তখন তারা দেখে সেই গাছটার কাছে একটা খুব বড় মোরগ। তো তারা ধরে নেয় হয়তো কেউ মানতের মুরগি বা মোরগটা এখানে রেখে গেছে। তো ওরা চিন্তা করতে থাকে এই মোরগটাকে নিয়ে যদি আমরা খেয়ে ফেলি তাহলে তো কেউ জানবে না। তো সেই উদ্দেশ্যে তারা বন্ধু বান্ধবরা মিলে সেই মোরগটাকে ধরার জন্য আশপাশ দিয়ে ঘিরে ফেলল। তারা অনেকক্ষণ যাবৎ সেই মোরগটাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু সেই মোরগটাকে তারা আসলে ধরতে পারছিল না। এক পর্যায়ে তারা সেই মোরগটার গায়ে ঢিল ছোড়া শুরু করে এবং তার মামা যে ছিলেন তিনি যে ঢিলটা মারেন সেটা সেই মোরগটার গায়ে লাগে। তো সবাই মনে করে হয়তো মোরগটাকে এখন তারা ধরতে পারবে, কিন্তু তারা যখন সেই স্থানে যায় সেখানে গিয়ে তারা সেই মোরগটাকে দেখে না। এটাতে তারা একটু অবাক হয়ে যায়। তারা একটু ভয় পেয়ে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করে। তো তারা যখন বাড়ির দিকে আসছিল তখন হঠাৎ করে রূপমের সাথে থাকে তার মামা যে ছিলেন, তিনি বলছেন যে তার খুব মাথা ব্যথা করতেছে। তো এটা শোনার পর তারা সবাই মজা করা শুরু করে। তারা বলা শুরু করে যে ওই মোরগটা হয়তো কিছু ছিল, তুমি ঢিল মারছো তার গায়ে, এই কারণে তোমার উপরে ভর করছে, এই জন্য তোমার মাথা ব্যথা করতেছে। ব্যাপারটা তাদের ভিতরে মজা হিসেবেই ছিল। তো তারা তাদের বাড়ির দিকে হেঁটে হেঁটে আসছিল। তো তারা বাড়ির বেশ কিছু দূর এগোবার পর তাদের বাড়ি তারা দেখতে পাচ্ছিল। ঠিক সে সময় তারা তাদের পেছনে এক ধরনের আওয়াজ শুনতে পায়। তারা শুনতে পায় অনেক মানুষ যদি খুব দ্রুত পেছনে হাঁটতে থাকে সেক্ষেত্রে যে ধরনের আওয়াজ তারা শুনতে পাবে সে ধরনের আওয়াজ। তারা দ্রুত পেছনে ঘুরে তাকায়, তাকিয়ে তারা কিছু দেখতে পায় না। তারা একটু ভয় পেয়ে যায়। তারা চুপচাপই সামনে সামনে হাঁটছিল। কিছুক্ষণ পর রূপম শুনতে পায় তার মামা পেছনে কার সাথে জানি কথা বলছে। তো সে যখন মাথা ঘুরিয়ে পেছনে তাকায় সে দেখতে পায় তাদের আরেক বন্ধু যার নাম হৃদয়, তার সাথে মামা কথা বলছে। তো সে একটু চিন্তা করতে থাকে যে হৃদয় কি আজকে আসছিল, না ওকে তো আমি মনে হলো এখনই প্রথম দেখলাম। তো যাই হোক, ও আর এই ব্যাপারটা নিয়ে কথা বলে না। কিছু দূর যাওয়ার পর ওরা পেছনে ফিরে দেখে যে তার মামা তাদের সাথে নেই এবং তার সেই বন্ধু যার নাম হৃদয় সেও তাদের সাথে নেই। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়, কারণ একটু আগে তারা তাদের পেছনে ছিল, এখন তারা দেখতে পাচ্ছে না। এক সময় তারা মনে করে হয়তো তার মামা তাদের সাথে মজা করছে, কিন্তু ব্যাপারটা ধীরে ধীরে সিরিয়াস হয়ে যায়। তারা চারপাশ খোঁজাখুঁজি লাগিয়ে দেয়, কোথাও তার মামাকে খুঁজে পাচ্ছিল না। তখন তারা বলে যে হৃদয়কে খোঁজ করি। হৃদয়ের বাসায় পাওয়া যায়। হৃদয়কে যখন জিজ্ঞেস করা হয় তুই কি আজকে আমাদের সাথে নদীর পাড়ে গিয়েছিলি, তখন হৃদয় বলে না। তখন রূপম বলে যে তোকে তো আমি আজকে কিছুক্ষণ আগে আমাদের পিছনে দেখলাম মামার সাথে কথা বলতেছিলি। তখন হৃদয় বলে যে সে আজকে ঘর থেকে বেরিয়ে হয়নি। তখন সবাই ব্যাপারটা বুঝতে পারে যে এই পুরো ব্যাপারটাই অস্বাভাবিক। তারা তাদের গ্রামে থাকা সেই মাদ্রাসার হুজুরের কাছে যান, গিয়ে পুরো ঘটনাটা খুলে বলেন। সেই হুজুর এই ঘটনা শোনার পর বলেন যে হতে পারে সে মোরগটা কোনো কিছু ছিল, তোমরা তাকে ডিস্টার্ব করছো, এই কারণে হয়তো সে কোনো কাজ করছে। আমি ব্যাপারটার খোঁজ নিতে পারবো না, কিন্তু আমার একজন বন্ধু আছেন যার সাথে একজন জিন থাকেন, আমি তাকে ফোন করি। তখন কিন্তু রাত প্রায় 2টা। সেই হুজুর সেই রাত 2টার সময় তার সেই বন্ধুকে ফোন দেন, ফোন দিয়ে বলেন এই ঘটনা। তখন তার সেই বন্ধু রূপমের মামার ঠিকানা চান, নাম, তার বাবার নাম, তার মায়ের নাম। এরপর বলেন যে তিনি কিছুক্ষণ পর জানাচ্ছেন। কিছুক্ষণ পর সেই বন্ধু হুজুর যিনি ছিলেন তিনি ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আপনাদের সেই লোককে একটা স্থানের নাম বলে দেন, সেই স্থানে একটা গাছ আছে, হিজল গাছ, সেই গাছের উপরে পাবেন। এই কথা শুনে তারা একটু ভয় পেয়ে যায়, কারণ সেই জায়গাটা তাদের বাড়ি থেকে অনেক দূরে। এত দূরে এত কম সময়ে যাওয়া সম্ভব না। এরপর রূপমরা তাদের বন্ধু বান্ধব সহ এবং সেই মাদ্রাসার হুজুর এবং কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে তারা সেই জায়গার উদ্দেশ্যে হাঁটা দেন।
তো তারা যখন সে হিজল গাছের কাছাকাছি যান তখন প্রায় ফজরের আজানের কাছাকাছি হয়ে গেছে, সময় হয়ে গেছে। তারা সেই গাছে তাকে খুঁজে পান না, তারা বুঝতে পারেন না তারা আসলে কি করবেন। কিছুক্ষণ পর যখন আজান হয়ে যায় এবং চারপাশ মোটামুটি ফর্সা হওয়া শুরু করে, তখন তারা তাকে খুঁজে পায় সেই হিজল গাছের পাশেই অজ্ঞান অবস্থায়। পরে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে এই মাদ্রাসার হুজুরের যে বন্ধু হুজুর ছিলেন, তিনি তাদের যা বলেন সেটা হচ্ছে এই গ্রামের একজন পাহারাদার জিন আছেন। সেদিন রাতের বেলা তারা যখন সে রাস্তা ধরে হাঁটছিল তখন তারা এই পাহারাদার জিনকে ডিস্টার্ব করেছে। হয়তো সেই মোরগটাই ছিল সেই পাহারাদার জিন। তার গায়ে যখন ঢিল লাগে তিনি বিরক্ত হন এবং তাই সেই কারণেই তিনি তার মামার উপর এই ধরনের অত্যাচার করেছেন। তো এটা শোনার পর তারা আসলে একটু ভয় পেয়ে যায়। তখন সেই হুজুর তাকে একটা তাবিজ দেন। পরে যখন তার মামার জ্ঞান ফেরার পর তার মামাকে জিজ্ঞেস করা হয় যে আসলে সেদিন রাতের বেলা তার সাথে কি হয়েছিল, তখন তার মামা বলেন যে তিনিও তাদের পিছনে পেছনে হাঁটছিলেন। হঠাৎ করে কোথা থেকে হৃদয় আসে, হৃদয় এসে তাকে ডাক দেয়। সেই হৃদয়ের সাথে তার কি কথা হয়েছে এবং তারপরে তার কি হয়েছে তার কিচ্ছু মনে নেই, কিন্তু হৃদয় বলে যে সে সেখানে ছিলই না। তখন সবাই বুঝতে পারে ব্যাপারটা খুবই অতিপ্রাকৃত এবং সে হুজুর এই রূপমের মামাকে বলেন যে তিনি যাতে রাতের বেলা ঘর থেকে না বের হন। এরপর বেশ কিছুদিন আর কোনো সমস্যা হয়নি। একদিন রাতের বেলা, তখন রাত 10:30-11টা বাজে, রূপমের এই মামা তিনি সিগারেট খেতেন। তো তার কাছে সিগারেট শেষ হয়ে গিয়েছিল। তো তিনি তার বাবা মাকে না জানিয়ে সেদিন রাত 10:30টার দিকে ঘর থেকে বের হন। তাদের ঘর থেকে কিছু দূরেই একটা দোকান ছিল। তো তিনি সেই দোকান থেকে সিগারেট কিনে যখন বাসার দিকে ফিরছিলেন, তো সেই ফেরার রাস্তার ভেতর 3 রাস্তার একটা মোড় পড়ে। 2 গ্রাম থেকে 2টা রাস্তা একটা জায়গায় এসে মিলেছে। সেই রাস্তা থেকে আরেকটা রাস্তা তাদের বাড়ির দিকে এবং সেই রাস্তার পাশেই হচ্ছে নদী। তো তিনি যখন সেই 3 রাস্তার মোড়ের কাছে গিয়ে পৌঁছান তখন তিনি দেখতে পান সেই 3 রাস্তার মোড়ের মাঝখানে কেউ একজন সাদা কাপড় পরে শুয়ে আছে। এটা দেখে প্রথমে তিনি মনে করেন তার বন্ধু বান্ধবরা তার সাথে আসলে মজা করছে, কারণ কয়েকদিন আগে তিনি একটা ভয় পেয়েছেন। এই কারণে তার এই বন্ধু বান্ধবরা এখন তার সাথে এই সাদা কাপড় পরে রাস্তায় শুয়ে মজা নিচ্ছে। তো প্রথমে তো তিনি তাদের গালাগালি করেন, যে শুয়ে আছে তার উদ্দেশ্যে তিনি কতগুলো বকা দেন। পরে এক পর্যায়ে তিনি লক্ষ্য করছেন যে সেই শোয়া যে মানুষটা সে লড়াচড়া করছে না এবং তার দেহের আকৃতি অনেকটা তার কাছে বড় মনে হয়। তিনি হাঁটতে হাঁটতে সেই শুয়ে থাকা লোকটার পাশে গিয়ে দাঁড়ান। ঠিক সেই মুহূর্তেই শুয়ে থাকা লোকটা উঠে দাঁড়ায়। তিনি দেখতে পান তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে তার থেকে অনেক লম্বা, এত লম্বা যে সে তার মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না এবং সে অবয়বটা উঠে একটা হুঙ্কার দেয়। তার মামা ভয় পেয়ে পেছনের দিকে সরতে থাকেন এবং অবয়বটা তার দিকে এগোতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর তার মামা বুঝতে পারেন সেই অবয়বটা তাকে ঠেলতে ঠেলতে নদীর ভিতর ফেলে দেওয়ার পায়তারা করছে। তিনি প্রায় নদীর কিনারে চলে এসেছেন। তিনি বুঝতে পারছিলেন না এখন তিনি কি করবেন। তিনি চিৎকার দিতে পারছিলেন না, তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। তিনি শুধু পেছনের দিকেই যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে তিনি সেই অবয়বটার পেছনে আরেকটা আকৃতি দেখতে পান। তিনি দেখতে পান খুব লম্বা জুব্বা পরা সাদা দাড়িওয়ালা এক লোক। ঠিক সেই অবয়বটার সমান উচ্চতা একটা লোক সেই অবয়বটার পেছনে এসে দাঁড়ালো এবং সেই অবয়বটাকে উদ্দেশ্য করে একটা লাথি দিল। অবয়বটা দূরে ছিটকে পড়ে অদৃশ্য হয়ে গেল এবং সেই লোকটা, সেই দাড়িওয়ালা লোকটা রূপমের মামাকে বলে যে তুই এখনই বাসায় চলে যা। তুই কোন সাহসে রাতের বেলা ঘর থেকে বের হয়েছিস? তোর উপর তো নজর আছে। যদি জানে বাঁচতে চাস লোকজনের কথা শুনবি, তোকে যেভাবে চলতে বলে সেভাবে চলবি, যা বাড়ি যা। এই কথা শোনার পর রূপমের মামার
শক্তি চলে আসে এবং তিনি এক দৌড়ে বাসায় চলে যান। তিনি বাসার উঠোনে এসে অজ্ঞান হয়ে পড়ে যান। তখন বাসার সবাই বের হয়ে আসে। বের হয়ে এসে যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন দেখতে পায় তার কোনো সারা শব্দ নেই, তিনি অজ্ঞান হয়ে গেছেন। পরে তার জ্ঞান ফেরানো হয়। তিনি প্রায় 2 থেকে 3 ঘন্টা পর হুঁশে ফেরেন। এরপর তার কাছে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি সবকিছু খুলে বলেন, তার সাথে এই ঘটনা ঘটেছে। পরে সেই হুজুরকে খবর দেওয়া হয়। সেই হুজুর প্রথমে জিজ্ঞেস করেন ওর সাথে কি ওর তাবিজটা আছে। তখন সবাই খোঁজাখুঁজি করেও রূপমের মামার শরীরে কোনো তাবিজ খুঁজে পান না। তখন সে হুজুরটা বলেন যে সে এই তাবিজটা হারিয়ে ফেলছিল এবং সে রাতের বেলা ঘর থেকে বের হয়েছিল তাকে মানা করার পরও। তাই সেই পাহারাদার জিনের সাথে থাকা একটা খারাপ জিন ছিল যে তাকে সেই জায়গায় ওই দিন রাতের বেলা মেরে ফেলতে চেয়েছিল। তাই হুজুর তাকে আরেকটা তাবিজ দেন এবং তিনি তাকে কিছু নির্দিষ্ট সময় বেঁধে দেন যে সেই সময় ব্যতীত সে যেন ঘর থেকে বের না হয়। এরপর রূপমের মামা এই রিচুয়ালগুলো পালন করে চলছেন এখন পর্যন্ত। এরপর আসলে আর কোনো সমস্যা এখন পর্যন্ত রূপমের মামার সাথে হয়নি। এটাই ছিল নরসিংদী থেকে পাঠানো রূপম ভাইয়ের ঘটনা। ডিয়ার লিসেনার, আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ঘটনাগুলো বাছাই করে দেওয়ার জন্য। আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে। আপনারা যাতে খুব সহজেই বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারেন ধারাবাহিকভাবে, এই জন্য বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো প্রতিনিয়ত কালেক্ট করে আপনাদের জন্য প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি এই ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আপনাদের জন্যই এই বাছাই করা ভয়ানক ঘটনাগুলো আমি এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকি, আপনারা যাতে খুব সহজেই শুনতে পারেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা কোন ধরনের ঘটনা শুনতে ইচ্ছুক। আপনারা যে ধরনের ঘটনা শুনতে ইচ্ছুক সেই নামগুলো লিখে দিলে আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে বলতে চাই, আপনারা প্রতিনিয়ত ঘটনাগুলো শুনতেই থাকুন। দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে প্রতিনিয়ত আমি আপনাদের চাহিদা অনুযায়ী সেই বাছাই করা ঘটনাগুলো প্রতিনিয়ত বাছাই করে আপলোড করে থাকি। তো ডিয়ার লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।